আসবে না? আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের লাইভ সেশনে। আমরা ফজরে কিন্তু বিগত সালে পোস্টার সলভ করেছিলাম, বিশেষ করে নিবন্ধনের। এখন আমাদের 51তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা যারা দিব তাদের জন্য বিশেষ ক্লাস হলো, সেটা হলো লসাগু। স্যার সাথে গসাগু আছে না? গসাগু আছে, কারণ এরা দুই ভাই বোন তো। আচ্ছা, দুই ভাই বোন যেহেতু লসাগু গসাগু, আমরা সবাই এই ক্লাসটা উপভোগ করব, সবাই মিলে ক্লাসটা উপভোগ করব। দেখি কি কোন জায়গায় আছে, অনেকে আছেন এখন ঘুমাইয়াও আছেন, তাই না? রোজা রাখছে, খুব টায়ার্ড লাগে, তাই না? তাই কি করে ঘুমায়, তাই না? খুব ঘুমায়, খুব ঘুম পায়, তাই তো। দেখে তো একটু ঝটফট 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 একটু জয়েন করি আমরা। এই তো সবাই একটু আমরা ক্লাসটা শেয়ার করে দেবো কিন্তু, কারণ ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। আর মনে মনে ভাবতেছেন স্যার 11টার সময় সকাল ক্লাস করা লাগবে, রাতে ক্লাস হয় না কেন? আবার রাতে যদি ক্লাস দিই তাহলে আবার বলবে কি, স্যার ইফতারি করলাম, ইফতারি করে আবার ক্লাস দিলেন, তাই না? ঠিক আছে না? আবার সেহরির সময় দিলেও বলে, উফ সেহরি খাইছি এখনো ক্লাস। আবার দিনে দিলে, স্যার দিনে তো রোজার দিন, একটু কাজ বাজ করা লাগে। আবার দুপুর 3টায় দিলে, স্যার রোজার দিন একটু রান্না বান্না করা লাগে, তাই না? মানে পাবলিকের কাজ থাকবেই স্যার, মানে কোনো সময় আপনি ক্লাস নিয়ে এদের মন জয় করা সম্ভব না। সকালে দিলে, স্যার একটু খাইয়ে ঘুমাইছি, উত্তর তো শেষ। এই সকালে এত ক্লাস দেয়। দুপুরে দিলে তাও সমস্যা, আবার 2টার পর দিলে তাও সমস্যা। এই যে সমস্যা থাকবে, ঠিক না? আচ্ছা, কেমন আছেন সবাই? একটু সালাম দিয়ে না আমরা। ওয়ালাইকুম আসসালাম, অনেক অলরেডি সালাম দিয়েছেন। আর কেমন আছেন সবাই একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন, ঝটফট ঝটফট ঝটফট। আচ্ছা, আমাদের তাসনিন তিনি আছেন, তারপরে সুলতানা রাজিয়া তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আর কারা কারা আছেন একটু দেখি। ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, কারণ ম্যাথমেটিক্সের ক্লাস, কারণ এই লসাগু গসাগু কিন্তু অনেক সহজভাবে কিন্তু শেখা যায়। 4টা অপশন দেখেও কিন্তু পরীক্ষা হলে উত্তর করা যায়, সেটা কিন্তু আমাদের ইমন স্যার আপনাদেরকে দেখিয়ে দিবে, এবং ক্লাসটা অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। পুঞ্জগুচ্ছ, কি সুন্দর আইডির নাম, পুঞ্জগুচ্ছ, তাই না? ফেসবুক আইডির নাম মেয়েরা অনেক স্টাইলই রাখে। হুম, ওর মন চাইছে লাগছে। মানে আইডির নাম তো কত স্টাইলই রাখতে পারে, ঠিক আছে না? মানে বুঝতেই পারবা না যে কার আইডি কে ব্যবহার করে, বুঝছেন? মেঘলা আকাশ, এই যে দেখো, আমি আকাশ দেখলাম পরিষ্কার, এখানে আমার মোবাইলে দেখতেছি মেঘলা আকাশ। এ হলো ফেসবুক আইডির নাম, অথচ বাইরের আকাশটা কত সুন্দর, অথচ লিখে রাখছে মেঘলা আকাশ। এলো বাংলাদেশ, তাই তো। আচ্ছা, এনি খান সালমান, ওর বাবার নায়ক সালমান খানও আছে, তানিয়া জামান তিনিও আছেন আমাদের সাথে, মাহবুজা খান মুক্তাও আছে, ঠিক আছে, ইয়াসমিন জাহানও আছেন, আফরোজা সুলতানা পাখিও আছে আমাদের। হ্যাঁ, অনেক বড় বড় নাম, তোমরা ছোট ছোট নাম রাখবা যাতে ডাকতে সুবিধা হয়। তারপর আফরোজা, আক্তার, পাখি, 3টে নাম রাখছে একসাথে। মানে সবার নাম মিলিয়ে রাখে, এত বড় নাম রাখা, তবে ছোট্ট একটা নাম রাখো, ছোট্ট একটা নাম রাখো। আদি বা জান্নাত, বা সোহেল রানা, বা আলপনা জামান, অনন্যা, ওর বাবারে। এবার বিয়ের পর আবার স্বামীর নামটা একটু যুক্ত করে দিবা, তাই না? তাই তো। আতিকুল ইসলাম, অরণ্য, তিনি বলছেন স্যার আমিও আছি, টাটা টাটা টাটা। হ্যাঁ, গুড। আর কারা কারা আছেন একটু বলেন না, বলেন বলেন বলেন। তোফায়েল আহমেদ তিনিও আছেন আমাদের, তাই তো। আরিয়ান, তিনিও আছেন, সালাম দিচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম। তারপরে জান্নাতুল ফেরদৌস, তিনিও আমাদের সাথে যুক্ত হয়েছেন। ঝটফট একটু জয়েন করতে হবে আমাদের, কারণ ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। স্যার মনে হয় না যে ভোর রাতে কিন্তু ভালোই পাইছিলাম স্যার, ভোর রাতে প্রায় কত 1200 পাইছিলাম না? আজকে সকালে 1200 পাইছিলাম, এখন ভোর রাতে অনেক থাকে। এখন এই মুহূর্তে অনেক আছে ঘুমাইতেছে, অনেকে ঘুরতে যাইতেছে, প্রস্তুতি নিতেছে। আবার আসল জনের সাথে ফোনে কথা হয়েছে, আজকে ইফতার কিন্তু দুইজন একসাথে করবো, ঠিক আছে না? আজকে দুইজন কিন্তু ইফতারি একসাথে করবে, ঠিক আছে, ক্যাম্পাসে করবে। মানে ইফতারি মানে এমনি দিনে ভিডিও কল দেওয়া যাবে না, কিন্তু সামনাসামনি বসে ইফতার করা যাবে, দেখছেন? মানে ভিডিও কল দিলে রোজা ভেঙে যাইব। হ্যাঁ, প্রস্তুতি দরকার আছে, দেখবেন। হ্যাঁ, ক্যাম্পাসে যাই সুন্দর কি বলে মুখামুখি বৈশা তবে ইফতারি করতে বসে, ওটা কি রোজা ভাঙবে না, কিন্তু ভিডিও কলে কথা হলে কি রোজা কিন্তু ভেঙে যাইব, ঠিক আছে? স্যার আমার নামটা পড়লেন না, হারে। হ্যাঁ, তোফায়েল আহমেদ, তোমার নামটা তো পড়লাম আমি, কে বলছে পড়ে নাই? স্যার এত দৃঢ় নাম আয়ত্ত করতে পারলেন, আফসোস। আফরোজা সুলতানা পাখি, তোমার নাম তো পাখি, কথা বা যাই হোক। স্যার আমি ভর্তি আছি, তো আমি এই ক্লাসের সাথে এই ক্লাস করতে পারবো? পারবা। হ্যাঁ হ্যাঁ, এই যে আফরোজা, স্যার এটা হলো হালাল ইফতার, বাহ, হালাল ইফতার। ওকে স্যার, তাহলে একটা হালাল ইফতারের সাথে শুরু করে দেন।
আসুন চলো আমরা ক্লাস শুরু করি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা পড়বো হচ্ছে লসাগু গসাগু। প্রথমে আমরা লসাগু দিয়ে ক্লাস শুরু করব। নাসির স্যার যেহেতু অনেকগুলো কথা বলেই গেছি, আমরা নতুন করে কোনো কথা বাড়াবো না, আমরা সরাসরি ক্লাসে চলে যাই। লসাগু, লসাগু বলতে কি বোঝায়? লঘিষ্ঠ, মানে লসাগুকে বড় করে বললে দাঁড়ায় হচ্ছে গিয়ে লঘিষ্ঠ সাধারণ গণিত। একটা ব্যাখ্যা কি বলেন তো? লঘিষ্ঠ সাধারণ গুণিতক তো বললেন, এটার ব্যাখ্যা কি বলেন? লঘিষ্ঠ সাধারণ গুণিতক বলতে কি বুঝলেন আপনি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক বলতে হচ্ছে গিয়ে প্রদত্ত সংখ্যাগুলোর ক্ষুদ্রতম সাধারণ গুণিতককে বোঝায়। তার মানে লসাগু বলতে হচ্ছে প্রদত্ত সংখ্যাগুলোর ক্ষুদ্রতম সাধারণ গুণিতককে বোঝায়। লসাগু বলতে আমরা যেটা জানি যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, তা ঠিক আছে, লসাগুকে বড় করে বললে লঘিষ্ঠ সাধারণ গুণিতকই বলা যায়, কিন্তু আসলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক এই কথার মানে কি? এটা হচ্ছে গিয়ে প্রদত্ত সংখ্যাগুলোর ক্ষুদ্রতম সাধারণ গুণিতক। আসেন এবার এটার একটু ব্যাখ্যা বুঝি যে প্রদত্ত সংখ্যাগুলোর ক্ষুদ্রতম সাধারণ গুণিতক এই লাইন দ্বারা কি বোঝানো হইতেছে। ধরেন আমরা যদি বলি 12 ও 16 এর লসাগু, আপনাকে যদি বলা হয় যে 12 এবং 16 এর লসাগু কত বের করেন, তাহলে এখানে আমরা লিখছি কি প্রদত্ত সংখ্যাগুলোর। তো এখানে প্রদত্ত সংখ্যাগুলো কে কে? 12 আর 16। প্রদত্ত সংখ্যাগুলোর ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম বলতে হচ্ছে ছোট, সাধারণ আমরা ইংরেজিতে কমন বলি, হ্যাঁ কমন বলি। গুণিতক, গুণিতক মানে কি বলেন তো? গুণিতক মানে হচ্ছে গিয়ে সহজ কথা যদি বলি তাহলে নামতা। গুণিতক মানে হচ্ছে গিয়ে নামতা, নামতা বলতে পারেন। যেমন আমরা বলি যদি 3 এর গুণিতক, তার মানে কি 3 এর নামতা, বা 12 এর গুণিতক মানে কি 12 এর নামতা। তা আমি যদি লসাগু নির্ণয় করতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে এই প্রদত্ত সংখ্যাগুলোর সবচেয়ে ছোট কমন নামতা খুঁজে বের করতে হবে। তো এখন আমি প্রথমে লসাগু নির্ণয় করতে হলে 12 এর গুণিতক গুলো লাগবে নাকি? 12 এর গুণিতক মানে 12 এর নামতা পড়তে হবে আমাকে। তো 12 এর নামতা হচ্ছে কি 12 একে 12, তারপরে 24, তারপরে 36, তারপরে 48, তারপরে কি 60, এভাবে করে গুণিতক শেষ, মানে শেষ হওয়ানো না, অসংখ্য গুণিতক পাওয়া যাবে। 12-র সাথে যেই সংখ্যায় গুণ দিবেন সেটাই 12-র একটা গুণিতক হয়ে যাবে। হ্যাঁ, আবার 16 এর যদি গুণিতক বুঝতে যাই তাহলে 16 একে 16, তারপরে 16 দুগুণ 32, 3 16, 48, 4 16, 64, 5 16, 80, এভাবে করে অসংখ্য 16 এর গুণিতক বা নামতা পাওয়া যাবে। এখন আমরা খেয়াল যদি করি তাহলে দেখতে পাবো 12 এবং 16 এর যে গুণিতক গুলো আপনি পাইলেন, এই গুণিতক গুলোর মধ্যে কেউ কমন আছে? আছে কিনা বলেন তো? 48 কমন আছে, সুন্দর কথা। তাই কিন্তু 48 এর এই দিকে আগে কেউ কমন আছে? 48 এর আগে 12 এবং 16 এর যে গুণিতক, এই গুণিতক গুলোর মধ্যে 48 এর পূর্বে কেউ কমন আছে? নাই। 48 থেকেই কমনটা শুরু, তাই না? তাহলে এই 12 আর 16 এর ক্ষুদ্রতম সাধারণ গুণিতকটা হচ্ছে কে? 48। তার মানে 12 আর 16 এর লসাগু হবে কত? 48। আচ্ছা, এই 48ই কেন লসাগু হইল? কারণ আমরা লিখছি প্রদত্ত সংখ্যাগুলোর ক্ষুদ্রতম সাধারণ। 48 এর পূর্বে কেউ নাই। 48 হচ্ছে সবচেয়ে ছোট সেই সংখ্যা যে 12 গুণিতক, 16 এর গুণিতক, কমন গুণিতক। এর জন্য এখানে 12 এবং 16 এর লসাগু হচ্ছে কি 48। আচ্ছা, 48 বাদে কি এদের আর কোনো কমন সংখ্যা পাওয়া যেত? 48 বাদে 12 এবং 16 এর আর কোনো কমন সংখ্যা পাওয়া সম্ভব? 144 বাদে কি আর পাওয়া সম্ভব? 96, 8 12 96, 6 16 96, অসংখ্য পাওয়া সম্ভব, একটা দুইটা না, অনেক পাওয়া সম্ভব। আমি জানতে চাচ্ছি যে এইখানে যেমন 12 এবং 16 এর কমন গুণিতক পাইলাম কাকে? 48 কে। এই 48 বাদে সামনে আরো কোনো কমন সংখ্যা এদের পাবো কিনা? হ্যাঁ পাবো, অবশ্যই পাবো। কেমনে পাবো?
এই যে 48 পাইছেন না আপনি কমন, 48-এর নামটা পড়েন, ওইগুলি হচ্ছে এদের কমন গুণিতক। 48 দুগুণ কত হয় বলেন তো? 96। 96 12 দ্বারাও ভাগ যাবে, 16 দ্বারাও ভাগ যাবে। 12-র একটা গুণিতক 96, 16-র একটা গুণিতক 96। এই যে 3 48 144, তাহলে 144 12-র একটা গুণিতক, 16-রও একটা গুণিতক। এরকম অসংখ্য পাবেন আপনি। তবে 48-এর আগে আর কাউকে পাওয়া, এর জন্য সবচেয়ে ক্ষুদ্রতম কে? 48। তাই 12 এবং 16 এর লসাগু কি হবে? 48 হবে। যদি 48 না থাকতো তাহলে কি হইতে পারতো? 96 হইতে পারতো। তাহলে আগে বলেন যে আমাকে লসাগুটা আপনি ক্লিয়ার কিনা। লসাগু হচ্ছে গিয়ে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। সেই লঘিষ্ঠ সাধারণ গুণিতক বলতে কি বুঝলাম? যে প্রদত্ত সংখ্যাগুলোর ক্ষুদ্রতম সাধারণ গুণিতককে বোঝায়। আর সেই ক্ষুদ্রতম গুণিতক আমরা কিভাবে পেলাম? গুণিতক মানে হচ্ছে কি? নামতা। তো আমরা প্রথমে 12 এবং 16 এর নামতা মানে লিখলাম, লিখে দেখলাম এদের সবচেয়ে ছোট গুণিতক হচ্ছে কে? কমন গুণিতক হচ্ছে কে? 48। তাহলে আমরা বলতে পারি 12 এবং 16 এর লসাগু হচ্ছে কে? 48। এবার আসি, মনে করেন আপনার কাছে প্রশ্নে, এটা লিখছেন আপনারা? লেখেন, তাড়াতাড়ি লেখেন, এটা তুলেন আগে। কমপ্লিট। এবার ধরেন 12 এবং 16 এর লসাগু আপনার কাছে প্রশ্নে জানতে চাইলো, জানতে চেয়ে আপনার কাছে অপশনে যে 12 এবং 16 এর লসাগু কত জানতে চেয়ে আপনাকে অপশন দেওয়া হলো। অপশন দেওয়া হলো কি? যে 18, খ নাম্বার অপশন দেওয়া হলো 24, গ নাম্বার অপশন দেওয়া হলো মনে করেন যে 58, আর ঘ নাম্বার অপশন দেওয়া হলো গিয়ে 96। তাহলে এই ক্ষেত্রে 12 এবং 16 এর লসাগু আমরা কত বের করছিলাম? 48 বের করছিলাম। 48 তো অপশনে নাই, আছে? যখন লসাগুটা যেটা সরাসরি আসবে সেটা যদি অপশনে না থাকে, তাহলে ওই লসাগুর যে গুণিতকগুলো আছে, লসাগু কত আসছিল? 48। এই 48 তো অপশনে নাই। তখন যেটা করতে হবে, এই লসাগুর যে গুণিতকগুলো আছে সেগুলোকে চিন্তা করতে হবে। লসাগুর গুণিতক মানে কি? লসাগুর নামতা। লসাগুর নামতা। লসাগু আসছে কত? এবার 48-এর নামতা চিন্তা করতে হবে। 48 একে 48 তো আছেই, 48 দুগুণে এই যে তখন 96 অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে কখনো কখনো প্রশ্নে ধরেন লসাগু জানতে চাওয়ার পরেও সরাসরি আপনার কাছে যে লসাগুটা আসবে সেটা নাও থাকতে পারে। সেক্ষেত্রে আমি কি করব? লসাগুর গুণিতক গুলোকে আমি চিন্তা করব। ঠিক আছে? আবার এমনও হইতে পারতো এখানে আপনাকে গ নাম্বার অপশনে 48, ঘ নাম্বার অপশনে 96 দিচ্ছে, তখন অ্যান্সার কি করতে? তখন অ্যান্সার 48 দিতেন। কারণ 96 যদিও একটা গুণিতক, কিন্তু তার থেকে ছোট গুণিতক কে? তবে 48 যদি না থাকতো তাহলে অ্যান্সার কি হবে? 96। বুঝতে পারছি? আচ্ছা, আশা করি অনলাইন ক্লিয়ার। আমরা একটু প্রশ্নের দিকে, হ্যাঁ করতে পারবেন। আমরা ওই যে মানে ভাগ করে যেটা ওইটা না, যে আমরা যেভাবে নর্মালি করি ওইভাবেই করবেন। মানে আমি আপনাকে একটু ভেঙে ভেঙে বললাম, আমি লসাগুটা একটু ভেঙে ভেঙে দেখাইলাম। যে ওইটা তো সরাসরি করেই দেখাইতে পারতাম, আমরা তো ওইভাবেই লসাগু করি, কিন্তু এটা একটু ভেঙে করালাম যে 48টা কোন জায়গা থেকে আসলো, এটা একটু ভেঙে দেখাইলাম। হ্যাঁ, দেখেন সর্বমোট কত সংখ্যক, আচ্ছা লসাগু নির্ণয় আমাদের প্রথম টাইপের প্রশ্ন। সর্বমোট কত সংখ্যক গাছ লাগালে, গাছ হলো একটি বাগানে 7, 14, 21, 35 ও 42 সারিতে গাছ লাগালে একটিও কম বা বেশি হবে না। প্রশ্ন লেখায় ব্যস্ত হবেন না, প্রশ্ন আপনারা পরে লিখতে পারবেন। লিখতে পারবেন বলতে রেকর্ড ক্লাস দেখেও লিখতে পারবেন। ওই যে আপনাদেরকে বই দেওয়া হয়েছে ওর মধ্যে সব কোশ্চেন আছে। কোশ্চেন নিয়ে মাথা ব্যথা করেন না, প্রশ্ন বুঝেন, প্রশ্ন সলিউশন বুঝেন, যেটা আপনার কাজে লাগবে। প্রশ্ন আপনি রেকর্ড ক্লাস দেখেও করতে পারবেন,
আমার প্রশ্ন এই বইগুলোর ভিতরে একদম হুবহু দেওয়া আছে, এটা নিয়ে পেরেশানি খাওয়ার দরকার নেই। প্রশ্নের সমাধান বুঝেন। আমি বুঝাইলাম, আপনি লেখায় ব্যস্ত থাকলেন, কোনোটাই হবে না। ঠিক আছে, সমাধান বুঝে আপনার লাভ আছে, প্রশ্ন আপনি পাবেন পরে। লসাগু নির্ণয় করতে হলে মানে আপনি কখন লসাগু নির্ণয় করবেন বলেন তো? প্রশ্নে কি থাকলে লসাগু নির্ণয় করতে হয় জানেন? লসাগু তখনই নির্ণয় করবেন যদি দেখেন প্রশ্ন হচ্ছে গিয়ে লঘিষ্ঠ, ছোট, ক্ষুদ্রতম, কম, কমপক্ষে, সর্বনিম্ন, এই শব্দগুলো যদি আপনি দেখেন প্রশ্নের মধ্যে আছে, তাহলে সেইখানে আপনি কি নির্ণয় করবেন? লসাগু নির্ণয় করবেন। কথা বুঝাইতে পারছি? এবার আসেন আমরা প্রশ্নটা একটু ভালোভাবে পড়ি। কি নির্ণয়ের প্রশ্ন? টাইপ 1 লসাগু নির্ণয়ের প্রশ্ন। বলা হয়েছে সর্বমোট কত সংখ্যক গাছ হলে একটি বাগানে 7, 14, 21, 35 ও 42 সারিতে গাছ লাগালে একটিও কম বা বেশি হবে না। এখন আমাকে বলেন, এই প্রশ্ন পড়ার পরে আপনি লসাগু নির্ণয় করবেন না গসাগু নির্ণয় করবেন? কেন? কি লেখা আছে এখানে? তো বেশিও লেখা আছে। যদি আবার বেশি লেখা থাকে তাহলে গসাগু করতে হয়। এখন এই প্রশ্নে কমও লেখা আছে, বেশিও লেখা আছে। এখন আপনি যদি বলেন কম লেখা আছে এর জন্য লসাগু করবো, তাহলে আমি বললাম বেশিও তো লেখা আছে, তাহলে গসাগু কেন করবো না? ব্যাপারটা এরকম না? তাহলে যখন এই ধরনের প্রশ্ন হয়ে যাবে বা চলে আসবে, তখন আপনি যেটা খেয়াল করবেন, এই প্রশ্নের মধ্যে যে মানগুলো আছে আর এই প্রশ্নের যে অপশনগুলো দেওয়া আছে, অপশনও তো মান দেওয়া আছে, আছে না? কত কত দেওয়া আছে? 210, 220, 230, 200। যখন দেখবেন হচ্ছে গিয়ে প্রশ্নের মান ছোট আর উত্তরের মান বড়, তখন আপনি কি নির্ণয় করবেন? লসাগু করবেন। প্রশ্ন থেকে ডিসাইড করতে পারতেছেন না কেন? কমও লেখা আছে, বেশিও লেখা আছে, এই কারণে এখন আপনি বুঝতেছেন না আমি কি লসাগু করব নাকি গসাগু করব। এখন আপনি কি করবেন তাহলে? তাহলে আরেকটা টেকনিক খাটাইলেন। কি খাটাইলেন? দেখলেন যে প্রশ্নের মানগুলো ছোট আছে আর উত্তরের মানগুলো বড় আছে, তাহলে কি করে ফেলবেন? লসাগু। এখন যদি আপনার কাছে অপশনও না দেওয়া থাকে, তখন বুঝবেন কিভাবে? তাহলে এই অপশন দেই নাই আমি আপনারে। অপশন দেওয়ার কারণে তো বুঝলেন যে প্রশ্নের মান বড় আর উত্তরের, প্রশ্নের মান ছোট, উত্তরের মান কি বড়। যদি আমি অপশনগুলো কাইটা দেই নাই, তখন বুঝবেন কেমন? এই যে সর্বমোট জানতে চাইছে, কি জানতে চাইছে? সর্বমোট গাছের সংখ্যা কি সারির সংখ্যা থেকে কম হবে, বেশি হবে না? সর্বমোট গাছগুলিকেই তো আপনি সারিতে ভাগ করবেন নাকি? তাহলে সর্বমোট গাছের সংখ্যাটা কি সারি থেকে কি হবে, বেশি হবে না? তাহলে এইখানে অবশ্যই সর্বমোট গাছের সংখ্যা এই সারি সংখ্যা থেকে কি বেশি, তার মানে উত্তরটা আমার কি আসবে? বেশি আসবে। আর উত্তরটা যদি বেশি হয় আর প্রশ্নের মানগুলো কম হয়, তাহলে কি করতে হবে? অপশন না থাকলেও আমি কি করতে পারলাম? বুঝতে পারলাম। আমি কি আপনাদেরকে কথা বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে আমরা এখানে বুঝলাম যে প্রশ্নে আমাকে যেহেতু কম ও বেশি উভয় উল্লেখ আছে, সেক্ষেত্রে আমরা যে প্রথম টেকনিকটা খুঁজবো সেটা হচ্ছে কি প্রশ্নের মান কেমন আর উত্তরের মান কেমন। প্রশ্নের মান ছোট, উত্তরের মান বড় আছে, তাহলে আমাদের কি করে ফেলতে হবে? লসাগু করতে হবে। তো লসাগু আমরা কার কার করবো? এই যে 7, 14, 21, 35, 7, 14, 21, 35 আর কার 42। এই তো এই নিয়মে তো আমরা লসাগু করি। হ্যাঁ, তাহলে কত দ্বারা ভাগ দিব? 7 দ্বারা ভাগ যায়। তাহলে 7 একে 7, 7 দুগুণ 14, 3 7 21, 5 7 35 আর কি 6 7 42। আরো ভাগ যায় না? 2 দিয়ে যাবে। 2 দিয়ে যদি ভাগ দেই তাহলে 1 1 3 5 3। আবার 3 দ্বারা ভাগ যায়। 3 দ্বারা ভাগ করলে 1 1 1 5 1। তাহলে এবার আমরা পেলাম কত? 7 দুগুণে 14, 14 আর 5 হচ্ছে গিয়ে 70, 70 আর 3 হচ্ছে গিয়ে 210। তার মানে এখানে সর্বমোট গাছের সংখ্যা কত হবে? 210টি হবে। ক্লিয়ার? নেন তুলেন। 210টা গাছকে আমি চাইলে 7 সারিতে বা 14 সারিতে বা 21 সারিতে বা 35 সারিতে বা 42 সারিতে কি করতে পারবো? হ্যাঁ, তাহলে একটা কমও হবে না, বেশি হবে না।
কমপ্লিট সবার লেখা? আচ্ছা, অনলাইনে যারা আছেন ক্লিয়ার কিনা কমেন্ট করবেন। আসেন, প্রশ্ন বলা আছে টাইপ 2 হচ্ছে গিয়ে 2টি ঘন্টা যথাক্রমে 8 মিনিট এবং 6 মিনিট। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে একটু বলে রাখি, আপনি চাইলে এইখান থেকে আরেকটা কাজ করতে পারেন। লসাগু তো আমরা সবগুলোকে নিয়ে লসাগু নির্ণয় করলাম, 7, 14, 21, 35 আর কি 42, তাই না? সবাইকে ভাগ করছি কত দ্বারা? 7 দ্বারা। আমরা চাইলে কিছু কিছু সংখ্যা বাদ দিয়ে লসাগুটা নির্ণয় করতে পারবেন, একটু সময় বাঁচানো যায়। কিভাবে খেয়াল করেন, যদি দেখেন এই যে শুরুর সংখ্যাটা কত আছে 7 দ্বারা, বাকি যে কোনো একটা সংখ্যা ভাগ যাবে কিনা বলেন তো? 7 দ্বারা কোন সংখ্যাটা ভাগ যায়? 14 যায়, 21 যায়, 35 যায়, 42 যায়, সবগুলি যায়, যায় না? সব না, যদি দেখেন একটা, যে কোনো একটা ভাগ যায় কিনা, তাইলেই হবে। সব যাওয়া লাগবে এরকম বাধ্যবাধকতা নাই, একটা গেলেই চলবে। তাহলে 7 দ্বারা তো অ্যাটলিস্ট 14 ভাগ যায়, যাবে না? তাহলে 7 এটাকে আর নেওয়ার প্রয়োজন নাই আপনার। এবার দেখেন তো 14 দ্বারা সামনের কেউ ভাগ যায় কিনা, কেটে দেন। 21 দ্বারা কেউ ভাগ যায় কিনা, কেটে দেন। আমরা একটু আগে যে লসাগুটা করছি সেখানে সবাইকে রেখে তারপরে ভাগ করে লসাগু করছি না? আর আপনি যদি একটু সংখ্যাগুলো ছোট করে নিয়ে লসাগু করতে চান, সময় বাঁচাতে চান, তাহলে যেটা করবেন, দেখবেন যে শুরুর সংখ্যা দিয়ে বাকিগুলো কেউ যায় কিনা, তারপরেরটা দিয়ে বাকি কেউ যায় কিনা, তারপরেরটা দিয়ে বাকি কেউ যায় কিনা। দেখেন কয়টা, তিনটা ভাগ যায়, তাই না? এই 3টা দ্বারা ভাগ যায়, এই 3টাকে আমি নিব না, না নিয়ে কি করব, ভাগ যায় না কে কে? 35 দ্বারা তো 42কে ভাগ করতে পারবো না, পারবো? তখন আপনি শুধু 35 আর 42-এর লসাগু করেন, তাতেও 210 আসবে। 7 দ্বারা ভাগ করেন, 5, 6, তাহলে 5, 6, 30, 30 সাথে কত? তাহলে আমার সবগুলো নেওয়ার প্রয়োজন হইল না, আমি ছোট করে নিতে পারলাম। ক্লিয়ার, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, টাইমটা বাজবে। ওকে, লিখছি আমরা। পরবর্তী প্রশ্নে আসি। এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, ঘন্টা দিয়ে প্রশ্ন আসে। 2টি ঘন্টা যথাক্রমে 8 মিনিট ও 6 মিনিট অন্তর অন্তর বাজতে লাগলো। কতক্ষণ পর ঘন্টাগুলো আবার দুপুর 12টায় 2টি ঘন্টা একত্রে বাজার পর আবার কখন তারা একত্রে বাজবে? আচ্ছা, একত্রে মিলিত হওয়া, অথবা যদি দেখেন ঘন্টা জাতীয় প্রশ্নগুলো আসছে, তাহলে সবসময় লসাগু করবেন। এখানে কি লেখা আছে দেখেন তো, একত্রে, পরপর একত্রে মিলিত হওয়া। এই জাতীয় প্রশ্ন বা ঘন্টা দিয়ে যদি প্রশ্নগুলো হয়, তাহলে আপনি কি করবেন, সবসময় লসাগু করবেন। লসাগু করার কিন্তু অনেক উপায় আমরা বলছি। লসাগু কখন কখন করতে হয়, যদি লঘিষ্ঠ, ক্ষুদ্রতম, ছোট, কম, কমপক্ষে, সর্বনিম্ন লিখছি না? এগুলোর কোনোটাই কি এখানে লেখা আছে? লঘিষ্ঠ, ছোট, কম, কমপক্ষে, সর্বনিম্ন, ক্ষুদ্রতম, কিচ্ছু লেখা নাই। তাহলে আমরা বলছি, তাহলে আপনি নোট খেয়াল করবেন। কোন নোটটা? প্রশ্নের মান ছোট, উত্তরের মান কি বড়। দেখুন তো এখানে প্রশ্নের মানগুলো কত আছে, 8 মিনিট আর আর উত্তরের মানগুলো কি 8-এর থেকে 8, এই 8 মিনিট আর 6 মিনিট থেকে বেশি না? এই যে দেখেন তো 12 মিনিট, 24 মিনিট, 18 মিনিট, 30 মিনিট, এরা কি 8 মিনিট আর 6 মিনিট থেকে মানগুলো বেশি না? সব জায়গায় তো 12 করে আছে, তো 12কে তো আমার ফোকাস করে লাভ নেই। আমার ফোকাস হবে কাকে? আপনি 2টা ঘন্টা লাগাইছেন, একটা 8 মিনিট পরে বাজে, 6 মিনিট পরে বাজে।
সব জায়গায় আপনাকে বলেও দিছে দুপুর 12টায় 2টা ঘন্টা একত্রে বাজছিল, তো 12 তো এখানে প্রত্যেকটা অপশনে আছে। তো আমার 12-র দিকে তাকাই তো লাভ নাই, আমাকে তাকাইতে হবে কার দিকে? কারণ ঘন্টাগুলো বাজে মিনিট পর পর, ঘন্টা পর পর তো আর বলে না, কি মিনিট পর পর। তাহলে আমি এখানে খেয়াল করে দেখি 8 মিনিট আর 6 মিনিট আছে প্রশ্নে, আর অপশনে আছে কি 12 মিনিট, 24 মিনিট, 18 মিনিট, 30 মিনিট। তাহলে এরা কি 8 আর 6 থেকে বড় না? তাহলে প্রশ্নের মান ছোট, উত্তরের মান বড়। তাহলে কি করতে হয়? এটা তো একটা নিয়মে পেয়েই গেলাম, আমার নোট দিয়ে আমি পেয়ে গেলাম যে এখানে লসাগু করতে হবে। এর বাদে আরো কি পাইলাম, যে পরপর একত্র মিলিত হওয়া বা ঘন্টা জাতীয় প্রশ্ন যদি হয় সেক্ষেত্রেও কি করতে হবে? লসাগু করতে হবে। তার মানে আমাকে এখানে মূলত 8 এবং 6 এই দুইটার কি করতে হবে? লসাগু। 8 আর 6 লসাগু যদি করি আমরা, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি, দেখেন 2 দ্বারা ভাগ করলে 4 আর 2 দ্বারা ভাগ করলে কত? 3। তাহলে 3 4 12, 12 দুগুণ কি? তাহলে এদের লসাগু পাচ্ছি হচ্ছে কি 24। তার মানে ঘন্টা দুইটা যদি একবার দুপুর 12টায় বেজে থাকে, তাহলে পরবর্তীতে আবার বাজবে কত মিনিট পর? তাহলে 12টার পরে যদি 24 মিনিট পরে বাজে, তাহলে কয়টা বেজে যাবে? এই যে অ্যান্সার 12টা 24 মিনিট। ঠিক আছে, তার মানে 12টা 24 মিনিটে গিয়ে ঘন্টা দুইটা আবার একত্রে বাজবে। কথা বুঝাইতে পারছি আপনাদের? নেন, তুলে নেন। হুম। আচ্ছা, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে এইটাই হইতো। কারণ আসলে আমাদেরকে এই যে ধরে ধরে প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে বোঝানোর যে সুযোগটা, সেটা আমরা স্কুল লেভেলে খুব কম পাইছি। যেমন আমি বলি যে খুব ছোট্ট একটা কথা আমি স্কুল লেভেলে কখনো কোনো টিচারকে বলতেই শুনি নাই, যে সকল মৌলিক সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা। এই শব্দটা আমি স্কুলের কোনো টিচারকে বলতে শুনি নাই আমি। হ্যাঁ, এটা আমি আমার সময়ের কোনো টিচারকে বলতে শুনি নাই যে সকল মৌলিক সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা। যে অমূলদ সংখ্যা, এই যে √2 একটা অমূলদ সংখ্যা, এটার একটা ছোট্ট ব্যাখ্যা। 2 একটা কি সংখ্যা? মৌলিক সংখ্যা। বাবা, এর উপরে যদি আমি বর্গমূল করে দিই তাহলে এটা কি হয়ে যাবে? মৌলিক সংখ্যা। কত ছোট একটা জিনিস না? হ্যাঁ, অথচ আমরা আমাদের সময় √2, √3, √5, √7 অমূলদ সংখ্যা, এটা দিয়ে প্রশ্ন আসতো, রিটেন লিখতে হইতো। তো তখন বলতো যে তুই একবারে না বুঝে তুই মুখস্থ কর বাবা, তুই মুখস্থ কর। খালি 2 এর জায়গায় 3 আসবো, দেখবি 3 এর জায়গায় নাহলে 5 আসবো, নাহলে 7 আসবো, নাহলে 11 আসবো, খালি সংখ্যাটা চেঞ্জ করে বসায় দে, তুই খালি মুখস্থ করলে এটা। এরকম দেখছি আমরা। অথচ যে কত সুন্দর ছোট ছোট অনেক কিছু আছে, তাই না, যে বুঝিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, এরকম করে কিন্তু বুঝায় নাই। আচ্ছা, তাহলে এটা আমরা ক্লিয়ার। মানে প্রত্যেক 24 মিনিট পর পর 2টা ঘন্টা একত্রে বাজবে। যেমন একবার যদি 12টায় বাজে, তাহলে এরপরে 24 মিনিট পরে বাজবে। তার মানে তখন কয়টা বাজবে? 12:24। আচ্ছা, 12:24 এর পরে আবার কখন বাজবে? 12:48, কারণ প্রতি 24 মিনিট পর পর তারা বাজবে। কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে 12:24 না থেকে এখানে কি থাকতে পারতো? 48 কিন্তু থাকতে পারতো। হ্যাঁ, একসাথে বাজবে। এই যে একজন লিখছে, আমি এটা শুনছি অনার্স প্রথম বর্ষে এসে। তাহলে চিন্তা কর, লেখা শেষ তো না? পরবর্তী প্রশ্নে আগাবো আমরা। এইটা আপনারা একটু করেন, সেম কোশ্চেন নেন, এটা আপনারা করেন, নিজেরা করেন। কত আসলো? 5 মিনিট আসছে। 5 মিনিট কারেক্ট অ্যান্সার। মূলত আমাদেরকে বলছে 5টা ঘন্টা একত্রে বাজার পরে
5, 10, 15, 20, 25 সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগলো, কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একত্রে বাজবে। আচ্ছা, তার মানে একত্রে একবার তারা বাজলো, বেজে আবার একটা 5 সেকেন্ড, একটা 10 সেকেন্ড, একটা 15 সেকেন্ড, একটা 20 সেকেন্ড, একটা 25 সেকেন্ড পর পর বাজতে লাগলো। বেসিক্যালি প্রত্যেকটা ঘন্টার মধ্যে একটা সময়ের ব্যবধান আছে না? এই সময়ের ব্যবধানে তারা বাজতে 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 এক পর্যায়ে এমন আসবে যে সময় সবগুলো কি হবে একত্রে একটা সময় যায়, একটা কমন টাইম চলে আসবে। সেই কমন টাইমটা আপনার কাছে জানতে চাওয়া হয়েছে যে 5, 10, 15, 20 ও 25 আমরা লসগু কত পাচ্ছি? 300 সেকেন্ড পাচ্ছি। কত পাচ্ছি? 300 সেকেন্ড। কারণ এরা প্রত্যেকে কিসে বলা আছে? আমি যদি এই 5, 10, 15, 20 আর 25 লসাগু করি তাহলে পাবো কত? 300 সেকেন্ড পাবো। এখন আমার উত্তর যদি 300 সেকেন্ড হইতো তাহলে অ্যান্সার 300 সেকেন্ড দিয়ে দিতাম, কিন্তু আমার অ্যান্সার দেওয়া আছে কিসে? মিনিটে। যেহেতু মিনিটে দেওয়া আছে তাই 300 সেকেন্ডকে আমি 60 সেকেন্ড দ্বারা কি করে দিব? ভাগ করে দিব। 60 সেকেন্ড দ্বারা ভাগ করলে আমি পাবো হচ্ছে কয় মিনিট? 5 মিনিট। তাহলে আমার অ্যান্সার হচ্ছে গিয়ে 5 মিনিট। ঠিক আছে, তাহলে এই ঘন্টা জাতীয় প্রশ্নগুলো বা হচ্ছে গিয়ে আপনার একত্রে মিলিত হয় এই জাতীয় প্রশ্নগুলো আমরা কি করব? লসাগু করে নিব। চলো পরবর্তী প্রশ্ন কি আছে আমাদের দেখি। ভাগশেষ অবশিষ্ট থাকা। ভাগশেষ অবশিষ্ট থাকা, এই ক্ষেত্রে ভাগশেষ অবশিষ্ট থাকার প্রশ্ন হয় দুই রকমের। এইটা টাইপ হচ্ছে দুই রকমের। ভাগশেষ অবশিষ্ট থাকে এরকম টাইপের প্রশ্ন হয় কয় রকমের? দুই রকমের। একটা হচ্ছে গিয়ে একাধিক সংখ্যা দিয়ে ভাগ করার পরে ভাগশেষ একটাই থাকবে। মানে আপনি এখানে খেয়াল করেন, কোন সংখ্যাকে 4 ও 6 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ কি থাকবে? 2। আপনি এমন একটা সংখ্যা যাকে 4 দ্বারা ভাগ করলেও ভাগশেষ 2 থাকবে, 6 দ্বারা ভাগ করলেও ভাগশেষ কত থাকবে? 2 থাকবে। মানে ভাগ করতেছেন কিন্তু ভিন্ন ভিন্ন সংখ্যা দ্বারা, কিন্তু ভাগশেষটা কমন। বুঝতে পারছেন? আরেকটা হচ্ছে গিয়ে আপনি যেটা আরেকটা হচ্ছে এইটা যে এই যে খেয়াল করেন ভিন্ন ভিন্ন ভাগশেষ থাকা। এইখানে ভিন্ন ভিন্ন সংখ্যা দ্বারা ভাগ করতেছেন, যে কোন লঘিষ্ঠ সংখ্যাকে 18 ও 24 দ্বারা ভাগ করলে অবশিষ্ট যথাক্রমে 4 ও 10 থাকবে। এখানে ভিন্ন ভিন্ন সংখ্যা দ্বারা ভাগ করতেছেন, আবার ভাগশেষও কি আসতেছে? ভিন্ন ভিন্ন আসতেছে। তো ভিন্ন ভিন্ন ভাগশেষ মানে ভাগশেষ থাকবে এরকম টাইপ হচ্ছে কয়টা? 2টা। একটা হচ্ছে গিয়ে একাধিক সংখ্যা বা ভিন্ন ভিন্ন সংখ্যা দ্বারা ভাগ করব, কিন্তু ভাগশেষ একটাই থাকবে কমন। আর একাধিক বা ভিন্ন ভিন্ন সংখ্যা দ্বারা ভাগ করব, আর ভাগশেষও কি থাকবে? ভিন্ন ভিন্ন থাকবে। এই হচ্ছে 2 টাইপের ভাগশেষ থাকে। হ্যাঁ, তাহলে আমরা একটু প্রথমটায় আসবো, এটাই আসবো। মূলত কোন সংখ্যাকে 4 ও 6 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 2 থাকে। এখন আগে বুঝতে হবে যে এই প্রশ্নে আমি কি নির্ণয় করব। আমি কি লসাগু নির্ণয় করব নাকি গসাগু নির্ণয় করব? মানে এইখানে লসাগু নাকি গসাগু এটা বোঝার উপায় আছে? লঘিষ্ঠ, ক্ষুদ্রতম, ছোট, কম, কমপক্ষে, সর্বনিম্ন কোনো শব্দ লেখা আছে? তা না থাকলে আমরা কোন জিনিসটাকে খেয়াল করতে বলছিলাম? প্রশ্নের মান ছোট, উত্তরের মান বড়। প্রশ্নের মান ছোট, উত্তরের মানগুলো এখানে কি? তাহলে অবশ্যই কি করতে হবে? আরেকটা জিনিস মনে রাখবেন, লসাগু মানে হচ্ছে ভাজ্য নির্ণয় করতে হয়। লসাগু মানে ভাজ্য, আর গসাগু মানে হচ্ছে গিয়ে ভাজক নির্ণয় করতে হয়। তো আপনার কাছ থেকে এখানে এমন একটা সংখ্যা নির্ণয় করতে বলছে, খেয়াল করেন, আপনাকে এমন একটা সংখ্যা নির্ণয় করতে বলছে যে সংখ্যাটাকে 4 দ্বারা ভাগ করলেও ভাগশেষ কত? 2। আর যে সংখ্যাটাকে 6 দ্বারা ভাগ করলেও ভাগশেষ কি থাকে? 2 থাকে। তাহলে খেয়াল করেন, মূলত আমরা যেইটাকে দিয়ে ভাগ করি সেটাকে আমরা বলি হচ্ছে কি? ভাজক। যাকে ভাগ করি তাকে আমরা কি বলি? ভাজ্য। আর ভাগ করে যেটা পাই সেটা আমরা কি বলি? ভাগফল। আর অবশিষ্ট যেটা থাকে সেটাকে আমরা কি বলি? ভাগশেষ বলি, তাই না? তাহলে এখন খেয়াল করেন এই প্রশ্নটার দিকে তাকান। এই প্রশ্নটা আসলে নির্ণয় করতে বলতেছে কি? নির্ণয় করতে বলতেছে যে আপনি এমন একটা সংখ্যার কথা আমাকে বলেন যেই সংখ্যাটাকে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত। তার মানে এই যে আমি এমন একটা সংখ্যার কথা বলতে চাই যাকে 4 দ্বারা ভাগ, তার মানে আমি এখানে নির্ণয় করতে চাচ্ছি কি? ভাজ্য। আর ভাজ্য নির্ণয় করা মানে কি নির্ণয় করতে হয়? ভাজ্য কখন নির্ণয় করা হয়? লসাগুর ক্ষেত্রে। তার মানে আমার এই প্রশ্নে কি নির্ণয় করতে হবে? লসাগু নির্ণয় করতে হবে। কনসেপ্টটা ক্লিয়ার? এর বাদে আমরা আরো নোট যেটা লিখছি সেই দিক থেকেও চিন্তা করলেও সেটা পেয়ে যাই যে প্রশ্নের মান ছোট, উত্তরের মান কি? বড়। তাহলে আমাকে লসাগু নির্ণয় করতে হবে। অথবা আমাকে এখানে যদি বলতো কোন লঘিষ্ঠ সংখ্যাকে যদি বলতো তাহলে তো আমার কোনো কথাই ছিল না, আমি অত বুঝেই ফেললাম যে আমাকে এখানে লসাগু নির্ণয় করতে হবে। ঠিক আছে, লেখা থাকলে তো কোনো ব্যাপারই না, আর লেখা না থাকলে এইভাবে করে আমি চিন্তা করে নির্ণয় করে নিব যে আমি লসাগু করবো নাকি গসাগু করবো। তাহলে আসেন, এখন যেহেতু লসাগু করতে হবে, তাহলে লসাগু করতে হলে আমার কার কার লসাগু করতে হবে? 4 ও
6-এর। তো ভাই 4 ও 6-এর যদি আমি লসাগু করি, 4 ও 6-এর লসাগু করলে আমরা পাবো হচ্ছে গিয়ে 12। 12 হচ্ছে সেই সংখ্যা যে সংখ্যাটা 4 দ্বারাও ভাগ চলে যায়, 6 দ্বারাও ভাগ চলে যায়। আমার কাছে প্রশ্ন যদি বলা হয়তো কোন সংখ্যাকে 4 ও 6 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে, তাহলে আমি আনসার দিতাম কি 12। কিন্তু আমার কাছে নিঃশেষে বিভাজ্য বলা নাই, বলছে ভাগশেষ কি থাকবে। তাহলে আমি কি করব, এই লসাগু যেটা আসছে তার সাথে আমি 2 যোগ দিব, ওই যে ভাগশেষটাকে যোগ দিব, তাইলে গিয়ে আমি মূল সংখ্যা বা ভাজ্য সংখ্যাটাকে পাবো। তো ভাজ্য সংখ্যাটা হচ্ছে কে 14। অপশনের দিকে তাকায় দেখলাম 14 নাই, তাহলে কি উত্তর ভুল? না, উত্তর ভুল না। আমরা বলছিলাম যদি আপনি দেখেন যে লসাগু যেটা আসে সেটা যদি অপশনে না থাকে, তাহলে আপনাকে কি করতে হয়, তার গুণিতকগুলিকে চিন্তা করতে হয়, লসাগুর গুণিতকগুলোকে। আমরা দেখছিলাম না ওই যে আমাদের প্রথমেই 12 আর 16 লসাগু 48 আসছিল, 48 না থাকলে বলছিলাম 48-এর নামতাগুলোকে খেয়াল করেন, 48 দুগুণ কত আসছিল 96। তো এখন 14 তার এখানে নাই, তাহলে এখন আপনি কি করবেন, 14-র গুণিতক চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন লসাগুর গুণিতক। 12-এর গুণিতক বলেন, 12 দুগুণে 24, ভাগশেষ কত, যোগ করলে কত হয়, আছে 26। এই দেখেন সরাসরি এই 14 কিন্তু সঠিক অ্যান্সার ছিল, শুধু দাগাইতে পারি নাই কেন, অপশনে নাই। নাই যেহেতু এর জন্য আমাকে চিন্তা করতে হচ্ছে, তাহলে 12-র পরের গুণিতকটাকে চিন্তা করি। 12-র পরের গুণিতকটা হচ্ছে গিয়ে 24, 24-এর সাথে 2 যোগ করলে হচ্ছে গিয়ে 26, তাহলে এই যে অ্যান্সার হচ্ছে গিয়ে 26। আদারওয়াইজ আপনি এক কাজ আরেকটা করতে পারেন, সেটা হচ্ছে গিয়ে অপশন টেস্ট করতে পারেন। অপশন টেস্ট করলে কিন্তু আপনি অ্যান্সার পাবেন। আর আমি আপনাকে অপশন টেস্ট করে সব প্রশ্ন দ্রুত সমাধান দিতে পারি, তাহলে আপনার যেই জিনিসটা জানা হবে না, যে আমি কখনো যদি আপনাকে অপশন না দেই তখন গিয়ে আপনি ফেসে যাবেন, মানে এইটার ব্যাখ্যাটা আপনার জানা হবে না। আমি তো আপনাকে এসে বলতে পারতাম, ভাই আমাকে বলেন তো এই অপশনগুলো দিয়ে একটু ট্রাই করেন, কোনটাতে ভাগশেষ 2 থাকে একটু দেখেন তো, আপনি তো ইজিলি দেখতে পারবেন। আপনি ভাগ করতে করতে যখন 26-এর কাছে আসবেন, 4 6 24, ভাগশেষ কত 2, আপনি তো অনেক খুশি, আরে আমি তো ভাগশেষ 2 বাইর করতে পারছি, তাহলে স্যার এটাই উত্তর। আমিও বলে দিলাম হ্যাঁ হ্যাঁ এটাই উত্তর, চলেন পরের প্রশ্নে যাই। তাহলে আমি আপনারা কি দিলাম না, এটার যে ব্যাখ্যা কেন লসাগুই হইল, হ্যাঁ কেন লসাগু হইল, উত্তর যে 14 না 26 কেন হইল, এই ব্যাখ্যাটা আপনার আর কি হইল না, জানা হইল না। কোনটা চান আপনি, অপশন টেস্ট করে সমাধান দিয়ে দিব না ব্যাখ্যা চান, লাগবে? আচ্ছা তাহলে এখন এটা ক্লিয়ার আপনি, হ্যাঁ লিখছেন, লেখেন তাড়াতাড়ি লিখে নেন। না ভাই 14 থাকলে 16 অ্যান্সার হইতো না, এমনিতেই লসাগু 12 আসছে, 12-র সাথে 2 যোগ করলে 14 হবে, 16 অ্যান্সার হবে না কখনোই। অ্যান্সারই 14 হইতো, কারণ লসাগু আসছে 12, 12-র সাথে ভাগশেষ 2 যোগ করলে হবে 14। কমপ্লিট, চলো আমরা পরবর্তী প্রশ্নে তাহলে আগাই। এই যে কোশ্চেনটা, এটা আপনারা একটু সলভ করেন তো, সেম কোশ্চেন, এটা আপনারা একটু নিজেরা করেন, ক্ষুদ্রতম কিন্তু আপনাকে বলেই দিছে। চার নম্বরটা আসছে না, 4 5 আর 6 লসাগু করলে আসতেছে কত 60, 4 5 আর 6 লসাগু করলে আসতেছে হচ্ছে গিয়ে 60, ভাগশেষ যেহেতু 3, তার মানে আমি 3 যোগ করে দিলাম, কত হয়ে গেল, অবশিষ্টটা সবসময় লসাগুর সাথে যোগ হয়ে যাবে, অবশিষ্টটা সবসময় লসাগুর সাথে যোগ হয়ে যাবে। কেন যোগ হবে, কারণ মূলত আপনার কাছে তো ভাজ্য সংখ্যাটা জানতে চাওয়া হয়েছে। হ্যাঁ হুম আচ্ছা তাহলে এটা আমরা ক্লিয়ার বল। আমরা পরবর্তী টাইপে আগাই। ভিন্ন ভিন্ন ভাগশেষ থাকলে, ভিন্ন ভিন্ন ভাগশেষ কোনটা বুঝাইছিলাম, যে আমি একাধিক বা ভিন্ন ভিন্ন সংখ্যা দ্বারাও ভাগ করব, আবার ভাগশেষ আমার কি আসবে, ভিন্ন ভিন্ন আসবে। তো মূলত প্রশ্নে যেটা বলা হয়েছে, কোন লঘিষ্ঠ সংখ্যাকে, এখানে প্রথমে বলেই দিছে আপনাকে কি সংখ্যা, লঘিষ্ঠ। লঘিষ্ঠ থাকলে কি করতে হবে, লসাগু করতে হবে। 18 ও 24 দ্বারা ভাগ করলে অবশিষ্ট যথাক্রমে 4 ও 10 হবে। আচ্ছা এইখানে আপনাকে
একাধিক বা সংখ্যা দ্বারা বা ভিন্ন ভিন্ন সংখ্যা দ্বারা ভাগ করার পরে ভাগশেষও যদি ভিন্ন ভিন্ন থাকে, তাহলে এই নিয়মটা কিছুটা ভিন্ন। করার নিয়ম কি, প্রসিডিওরটা কি, খেয়াল করি। প্রথমে আপনি যেটা করবেন, এই যে 18 আর 24 এদের দ্বারা কি করতে হবে, ভাগ। হ্যাঁ, তাহলে 18 এবং 24 এরা হচ্ছে এইখানে মূলত ভাজক। এরা হচ্ছে কি, ভাজক, কারণ এদের দ্বারা আমি ভাগ করব। তো ভাজক হচ্ছে এক জায়গায় পাইছি 18, আর এক জায়গায় পাইছি হচ্ছে কি 24। আর 4 এবং 10 এরা কি বলেন তো, ভাগশেষ। এরা হচ্ছে গিয়ে ভাগশেষ। আপনি প্রথমে যে কাজটা করবেন, এই ভাজক থেকে এই ভাগশেষ গুলোকে আপনি প্রথমেই বিয়োগ দিবেন। বুঝতে পারছেন? বিয়োগ দিলে আপনি কি পাবেন, বিয়োগ ফল পাবেন। হ্যাঁ, কি পাবেন এইখান থেকে, বিয়োগ ফল পাবেন। এবার খেয়াল করে দেখেন বিয়োগ ফলগুলো, 18 থেকে 4 বাদ দেন, কত পাবেন, 24 থেকে 10 বাদ দিলে। এখন দেখেন তো বিয়োগ ফলগুলো কি একই আসছে না ভিন্ন ভিন্ন আসছে? সব সময় বিয়োগ ফলগুলো একই আসবে, একই আসবে। এই প্রশ্নগুলোর ক্ষেত্রে একাধিক ভাগ সংখ্যা দ্বারা ভাগ এবং ভাগশেষগুলো কি ভিন্ন ভিন্ন, ভিন্ন ভিন্ন ভাগশেষ যদি থাকে, হ্যাঁ, তাহলে সবসময় বিয়োগ ফলগুলো কি থাকবে, সেম থাকবে। এখন বলতে পারেন কেন এক জায়গায় 14 এক জায়গায় 15 কি কোনোদিন আসতে পারে না? আসবে না, ভিন্ন ভিন্ন ভাগশেষ থাকবে। এই টাইপের প্রশ্নে বিয়োগফল সব সময় কি হবে, সেম হবে। এখানে যদি বিয়োগফল 2 হয় তাহলে সবগুলি কি হবে, 2 হবে। যদি 5 হয় সবগুলি 5 হবে। তাহলে আমরা প্রথমে কি নির্ণয় করব, ভাজক থেকে ভাগশেষটাকে বিয়োগ করব। বিয়োগ করলে যেটা পাবো, একটা বিয়োগফল পাবো, এবং বিয়োগফলগুলো কি থাকবে, সবসময় একই থাকবে। এরপরে যেহেতু লঘিষ্ঠ বলা আছে, লঘিষ্ঠ মানে কি করতে হবে, লসাগু করতে হবে। কার কার লসাগু করব, 18 আর 24। 18 আর 24 যদি লসাগু করি, 2 দ্বারা ভাগ করলে 9, 2 দ্বারা ভাগ করলে 12, 3, তাহলে 3 4 12, 3 12 36, 36 72, 72 কত আসতেছে লসাগু, 72। প্রথম কাজটা কি করছি একটু আপনারা বলেন তো, প্রথম কাজটা কি করছি, বিয়োগ করছি। কাকে কাকে বিয়োগ করছি, এটা মনে রাখতে হবে। কিন্তু বিয়োগ করবেন মনে পড়তেছে আপনার, কারে কারে বিয়োগ করবেন এটার মনে পড়তেছে না, তাইলে তো আর হবে না। হ্যাঁ, তো বিয়োগ করব কি, ভাজক থেকে ভাগশেষ বিয়োগ করলে বিয়োগ ফলটা পাবো। বিয়োগ ফলটা বের করার পরে আমি ভাজক গুলোর, এই যে এরা কিন্তু ভাজক, ভাজক গুলোর লসাগু করব। লসাগু করার পর যে লসাগুটা আসবে, ওই লসাগু থেকে বিয়োগ ফল গুলোকে আমি কি করে দিব, বাদ দিয়ে দিব। কত আসছে, এই হচ্ছে গিয়ে অ্যান্সার। 58 হচ্ছে সেই সংখ্যা যাকে 18 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত, 4 থাকবে। আর 24 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে, 10 থাকবে। 24 দুগুণ কত হয় বলেন, 58 থেকে 48 বাদ দিয়ে দেন, ভাগশেষ 10। আবার দেখেন 3 18 কত হয়, 54। তাহলে 58 থেকে 54 বাদ দেন, ভাগশেষ কত, 4। বুঝছে? তাহলে এইভাবে করে আগে বিয়োগফল নির্ণয় করবেন, দেন লসাগু নির্ণয় করবেন, লসাগু থেকে বিয়োগফল বাদ দিবেন, অ্যান্সার চলে আসবে। ক্লিয়ার? তুলে নেন, তুলে নেন, তুলে নেন। অনলাইন ক্লিয়ার কিনা কমেন্ট করব। একটা কোশ্চেন আপনাদের করতে দেই, হয়েছে লেখা? কমপ্লিট না? এই যে প্রশ্ন লিখতে গিয়ে আমার সময় নষ্ট করলে এটা আমার ক্ষতি হবে না, আপনার ক্ষতি হবে। মানে কি, আমি কেন এটা বারবার বলতেছি, মানে কেন বলতেছি এটা, এটা একটু শুনেন। মানে আমি আপনাকে জোর করতেছি না, এখানে প্রশ্নের সংখ্যা বেশি, ঠিক আছে? আমি যদি আপনাকে এটা লেখার সুযোগ দেই, আপনার ক্ষতি হবে, আমি বেশি প্রশ্ন সলভ করাইতে পারবো না। বাধ্য হয়ে আমাকে 2 ঘন্টা পরে কিন্তু এমনি ক্লাস শেষ করতে হবে, অন্যান্য ক্লাস থাকবে, বাধ্য হয়ে কিন্তু আমাকে কম দেখাইতে হবে, লসটা আপনার হবে। যেহেতু প্রশ্নগুলো অলরেডি আপনার কাছে বইয়ের মধ্যে আছে, তাহলে এটা আপনি নিজে বই থেকে দেখে নেবেন। হ্যাঁ, লেখছেন? আসেন এই কোশ্চেন আপনারা সলভ করেন। আপনারা চাইলে একটা ছবি তুলে রাখতে পারেন, মোবাইল থাকলে ছবি তুলে নেন, এটা আপনার জন্য উপকার হবে। যে না আমার দরকারি, আপনি বললেও আমি লিখবো, না বললেও লিখবো, তাহলে আপনি একটা ছবি তুলে নিতে পারেন। না, এটা সলভ করে আমাকে অ্যান্সার দেন।
আসবে, সমস্যা নেই, 58 আসুক। আটান্নশে 58 আসবে। বিয়োগ ফলগুলো দেখছেন? হ্যাঁ, সেম না? সবসময় বিয়োগ ফলগুলো সেম আসবে। আমি যদি এই 3-এর থেকে যদি 1 বাদ দিই, এই 3-এর থেকে যদি 1 বাদ দিই, কত বিয়োগ ফল? কত? 2। 4-এর থেকে 2 বাদ দিলে 2, 5-এর থেকে 3 বাদ দিলে 2, 6-এর থেকে 4 বাদ দিলে 2। তাহলে এইখানে 3, 4, 5 ও 6-এর যদি লসাগু করি, তাহলে আমার আসতেছে লসাগু 60। 60 থেকে যখন আমি ওই বিয়োগ ফল 2 বাদ দিব, তখন আমার অ্যান্সার চলে আসতেছে কত? 58। পারা যাবে বলেন তো? হুম। কখন যোগ কখন বিয়োগ, এই সবের ক্ষেত্রে কখনো বিয়োগ যোগ করতে হয় না। ওই প্রশ্ন আলাদা। লঘিষ্ঠ সংখ্যার কখন যোগ কখন বিয়োগ ওই টাইপ আলাদা। ঠিক আছে? এই টাইপ ভিত্তিক ধরে ধরে করানোর কারণ হচ্ছে যেন আপনার মনে থাকে, এইখানে কখনোই যোগ করার প্রয়োজন নাই। আচ্ছা, আমরা যোগ করছি যখন হচ্ছে গিয়ে ভাগশেষটা কমন ছিল, একটা ভাগশেষ ছিল, তখন কিন্তু কি করছি? যোগ করছি। এই প্রশ্নের ক্ষেত্রে আপনার সবসময় কি করতে হবে? বিয়োগই করতে হবে, এখানে যোগ করার কিছু নাই। হ্যাঁ, আর বিয়োগ কিন্তু আবার কাদের কাদের? ভাজক থেকে ভাগশেষ। এই যে লসাগু এর সাথে লঘিষ্ঠ সংখ্যার যোগ বা বিয়োগ করা, দেখেন কোন ক্ষুদ্রতম সংখ্যা হতে 1 বিয়োগ করলে বিয়োগফল 9, 12 ও 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এই কোশ্চেনটা 2 রকম ভাবে হইতে পারে আপনার কাছে। কোন লঘিষ্ঠ সংখ্যাকে 9, 12 ও 15 দ্বারা, কোন লঘিষ্ঠ সংখ্যা 9, 12 ও 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য? তাহলে কি বাদ দিয়ে দিছি এখান থেকে বলেন তো? কোন লঘিষ্ঠ সংখ্যা 9, 12, 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য? কোন লঘিষ্ঠ সংখ্যা 9, 12, 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য? কি বাদ দিয়ে দিছি? কোন শব্দগুলো বাদ দিয়ে দিছি বলেন? 1 বিয়োগ করলে সব কথাটুকু বাদ দিয়ে দিছি। মানে এই প্রশ্নটা আপনার কাছে আসতে পারে এইটা ছাড়া। কোন ক্ষুদ্রতম সংখ্যা 9, 12, 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য, এরকম একবার আসতে পারে। যদি এরকম আসে, তাহলে আপনার কাজ হচ্ছে গিয়ে ক্ষুদ্রতম সংখ্যা বললে কি করতে হয়? 9, 12, 15 লসাগু করবেন, অ্যান্সার চলে আসবে। সোজা সোজা জিনিস। আর আপনার কাছে যদি বলা হয় 1 বিয়োগ করলে বিয়োগফল 9, 12, 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য, তখন আপনি যেটা করবেন, ক্ষুদ্রতম যেহেতু বলছে, তাহলে আমাকে তো লসাগু করতেই হবে। কার কার লসাগু করতে হবে? 9, 12 আর কার? 15। তো আমি লসাগু করলে 180 পাবো। 3, 3, 4 কত? 5, 4, 5, 20, 3, 20, 60, 60, 3 কত? 180। ভাই 180 হচ্ছে সেই সংখ্যা যে 9 দ্বারাও ভাগ যায়, 15 দ্বারাও ভাগ যায়, 12 দ্বারাও ভাগ যায়। যদি নিঃশেষে বিভাজ্য বলতো, তাহলে অ্যান্সার কি দিতাম? 180। কিন্তু আমার কাছে বলছে যে নিঃশেষে বিভাজ্য হবে, কখন হবে? 1 বিয়োগ করলে, 1 যোগ হবে। যখন আপনাকে বিয়োগের কথা বলবে, তখন আপনি লসাগুর সাথে কি করবেন? 1 যোগ করবেন। তার মানে এইখানে একটা নোট লেখার আছে, এই জাতীয় প্রশ্নে লঘিষ্ঠ সংখ্যার সাথে যোগ বা বিয়োগ করা, কখন যোগ বিয়োগ হবে? যদি আপনাকে বিয়োগ বলে, আচ্ছা যোগ বললে আপনি করবেন, যোগ বললে বিয়োগ হবে। হ্যাঁ, বিয়োগ বললে যোগ হবে, বিয়োগ বললে যোগ হবে। অবশিষ্ট যদি আপনার একটা কমন থাকে, তাহলে যোগ হবে। কমপ্লিট? কি নাই? কোনটা বলেন? কেন পারবেন না? শুনেন, মানে এই যে কনফিডেন্সটা আপনি নিতে পারলেন না এখান থেকে, আমি সর্বোচ্চ কি চেঞ্জ করব? 9, 12, 15 জায়গায় অন্য কোনো সংখ্যা দিব, 1 বিয়োগের জায়গায় অন্য কিছু দিব। আসেন আপনাকে একটা করতে দিই। ধরেন এটাই আপনি বাসায় করতে বসছেন, করেন। কেন পারবো না? কোশ্চেন যদি ওই টাইপেরই হয়ে থাকে যেই টাইপ আমি করে যাচ্ছি।
100। তাহলে এখন যদি বাসায় করতেন তাহলে এটা পারতেন না? উনি পারতো না? পারবে, সবই পারবে। মনে করেন যে আপনি বাসায় বসে করার সময় যদি নাও পারেন, হতাশ বা ধৈর্য হারা হবেন না। আপনি যখন বুঝবেন না, পারবেন না, তখন প্রশ্ন ভেঙে ভেঙে পড়বেন। শুনেন, প্রশ্ন কি করবেন? ভেঙে ভেঙে পড়বেন, মিলানোর চেষ্টা করবেন যে আমি যে ক্লাসে করছিলাম তার সাথে এই কোশ্চেনটার মিল আছে কিনা। আপনাকে আমি বলতেছি না আজকে লসাগু শিখে কালকে 52তম পরীক্ষায় বৈশা পড়েন, বুঝছেন কিনা? হ্যাঁ, কালকে বিসিএস এ বৈশা পড়েন, এটা বলতেছি না তো আপনাকে। আপনার কাছে এখন সময় আছে, আপনি শেখেন। এক জিনিস বাসায় গিয়ে আবার প্র্যাকটিস করেন, আপনার অন্যটা করা লাগবে না। আজকে যে 10টা করবেন, এই 10টা বাসায় গিয়ে 5 বার করেন। আগে জানা হোক আমার। ভাই এইটা তো এই এই বিল্ডিং থেকে নামতে নামতেই ভুলে যাবেন, বুঝেন নাই? এই বিল্ডিং থেকে নামতে নামতে ওই যে বাইরে গিয়ে দুজনের সাথে কথা বললেই দেখবেন এই পড়া ভুলে গেছে। তা বাসায় গিয়ে আগে যেই পড়াটা এখানে পড়লাম সেটা প্র্যাকটিস করতে হবে, আবার রিমাইন্ড করতে হবে। তারপরে আপনি গিয়ে এই পড়াটা যখন পুরোপুরি 2, 4, 5 বার প্র্যাকটিস করে আয়ত্তে চলে আসবে, তখন বইয়ের ভিতরে বা বিগত বছরের প্রশ্ন থেকে 2-4টা প্রশ্ন নিয়ে 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 করতে হবে যে আমি যেটা করলাম ওই টাইপের 2টা প্রশ্ন খুঁজি বই থেকে, দেখি আমি পারি কিনা। বুঝেন নাই? এইভাবে করে আপনি আমার মনে করেন 1 সপ্তাহ পুরো একেবারে এটার পিছনে খুব সময় দিলেন, আরে গণিত একদম মানে আপনি পারেন তো এখন 10 জনের শিখাইতেছেন। 1 সপ্তাহ পরে 1 মাস আপনার আর গণিতের সাথে কোনো সম্পর্কই নাই। তারপরে কি হবে জানেন? যে 10 জনে আপনি জ্ঞান দিচ্ছেন ওই 10 জনে আপনারা জ্ঞান দিবেন। এরকম না, প্রতিদিনই অল্প অল্প করে আমরা করব, ঠিক আছে? কনফিডেন্ট থাকতে হবে। তাহলে এটার অ্যান্সার কি আসছে? 141। আমার করাইতে হবে, পারছেন? আপনি করছেন? এটা লসাগু আসবে 144, 24, 36 আর হচ্ছে গিয়ে 48। আপনি 2 দ্বারা ভাগ করেন 12, 18, 24। আপনি আবারও 2 দ্বারা ভাগ করেন 6, 9, 12। 3 দ্বারা ভাগ করেন 2, 2, 3 আর হচ্ছে গিয়ে 4। 2 দ্বারা ভাগ করেন 1, 3 কত? 2। আমি একবারে সবচেয়ে ছোট ছোট দিয়ে ভাগ করলাম, আরো বড় দিয়ে করতে পারতাম। হ্যাঁ, তাও করতে পারতাম। 24 দিয়ে তো 48 ভাগ যায়, 24 বাতিল করে দিয়েও করতে পারতাম। আমি এখানে সরাসরি 6 দিয়ে ভাগ করে ফেলতে পারতাম। 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 12 দুগুণ 24, 24 দুগুণ 48, 48 আর এই 3 যদি গুণ করি তাহলে আসতেছে 144। এখানে লসাগু বের হচ্ছে 144। এবার 144 থেকে 1 যোগ করতে বলছে, তাহলে 3 যোগ করতে বলছে, কি করে দিব? বিয়োগ করব। বিয়োগ করলে কত আসবে? 141। ঠিক আছে, ক্লিয়ার? এবার চলুন এবার দেখেন পূর্ণবর্গের মাধ্যমে সংখ্যা নির্ণয়। প্রশ্ন বলতেছে একটি স্কুলের ছাত্রদের ড্রিল করার সময় 8, 12 এবং 16 সারিতে সাজানো যায়, আবার বর্গাকারেও সাজানো যায়। এই কোশ্চেন আপনার কাছে 2 রকম ভাবে আসবে। আপনার কাছে এই শব্দটুকু যদি বাদ দিয়ে দিই তাহলে কোশ্চেনটা কেমন দাঁড়ায় দেখেন। একটি স্কুলের ছাত্রদের ড্রিল করার সময় 8, 12, 16 সারিতে সাজানো যায়, ওই স্কুলের ছাত্র সংখ্যা কমপক্ষে কতজন? কমপক্ষে বললে কি করতে হবে? তাহলে আমি যদি লসাগু করি তাহলে 8, 12, 16 লসাগু করবো। তার মানে এরকম করেও তো একটা প্রশ্ন সাজানো যায়, তাই না? আবার সারিতেও সাজাইতে পারবেন, বর্গাকারেও সাজাইতে হবে। সারিতে যদি বলতো, বর্গাকার কথাটা যদি না বলে কিসের কথা বলতো? সারিতে বলতো, তাহলে আপনি কি করতেন? 8, 12 আর হচ্ছে গিয়ে 16 এর লসাগু করতেন। 2 দ্বারা ভাগ করেন 4, 6, 8। 2 দ্বারা ভাগ করেন 2, 3, 4। 2 দ্বারা ভাগ করেন 1, 3, 2। তাহলে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 3 16 48। বর্গাকারের কথা না বলে যদি শুধুমাত্র সারির কথা বলতো তাহলে আমি এখান থেকে লসাগু পাচ্ছি কত? তার মানে ওই স্কুলের ছাত্র সংখ্যা কমপক্ষে কত হইতে পারবে? 48 অপশনে আছে। না থাকলে কি করতে বলছিলাম? এই লসাগুর গুণিতক 48 দুগুণে কত হয়? এই যে তখন আপনি 96 অ্যান্সার করতে পারতেন। কখন? কি না থাকলে? বর্গাকারের কথা না থাকলে। তার মানে এইভাবে করেও এই কোশ্চেনটাকে সাজানো যায়। এখন আপনাকে আমি যদি বলি হ্যাঁ সারিতেও সাজাইতে হবে, বর্গাকারেও সাজাইতে হবে, সেইখানে গিয়ে যেটা করতে হবে, লসাগু তো আসছে 48, এটা কিন্তু আবার কি সংখ্যা না? বর্গ সংখ্যা না। তাহলে এখন 48 তো আর অ্যান্সার দাগাইতে পারবে না।
কিন্তু চিন্তা করতে পারেন যে আচ্ছা 48-এর দ্বিগুণ চিন্তা করি, 96, এটাও বর্গ সংখ্যা না, তাহলে 348 চিন্তা করেন, এটা তো বর্গ সংখ্যা নাকি? বর্গ সংখ্যা 144 আছে, 144 অ্যান্সার হইতে পারবে। আচ্ছা কেন অ্যান্সার হইতে পারবে সেটাও ব্যাখ্যা বলি আমরা, খেয়াল করে। বর্গাকার মানে কি? যেমন 2 স্কয়ার, হ্যাঁ 2 স্কয়ার মানে কি? আপনি এইখানে 2 কয়টা লেখেন? 2 গুণ 2 লেখেন না? বর্গাকার বলতে হচ্ছে গিয়ে সংখ্যাগুলো জোড়ায় জোড়ায় থাকে। 3 স্কয়ার মানে কি? 2টা 3। বর্গাকার বলতে বোঝানো হচ্ছে গিয়ে সংখ্যাগুলো জোড়ায় জোড়ায় থাকবে। এখন আপনি যে লসাগুটা নির্ণয় করছেন এইখানে সেটা খেয়াল করেন। 2 পাইছেন কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা। তাহলে আমি কি লিখতে পারি? 2 গুণ 2 গুণ 2 গুণ 2 লিখতে পারি না? আর এক্সট্রা কি পাইছেন আপনি? এদেরকে গুণ করলে আপনি পাচ্ছেন কত? 48। এই তো আপনার লসাগু। এখন খেয়াল করেন, সারিতে বললে আপনি 48 অ্যান্সার দিতে পারতেন, 48 না থাকলে আপনি দিতে পারতেছেন কি? 96। বর্গাকারে বলার পরে এখন আপনাকে মাথায় রাখতে হবে বর্গাকার মানে হচ্ছে গিয়ে সংখ্যাগুলো জোড়ায় জোড়ায় থাকতে হবে। এখন দেখেন তো 2 জোড়ায় জোড়ায় আছে কিনা? এই যে 1 জোড়া, এই যে 1 জোড়া আছে, তাহলে এখানে কে জোড়ায় নাই? তাহলে ওকে জোড়া না বানাইলে কি এটা বর্গ সংখ্যা হবে? আর ওকে জোড়া বানাইতে হলে এখন আপনারা কি করতে হবে? আর এটা 3 আনতে হবে না? তাহলে আপনি যদি এখানে একটা 3 এনে গুণ করেন, তাহলে এই পর্যন্ত তো আপনি গুণফল পাইছেন কত? এর সাথে আরো একটা 3 আনছেন না? এদেরকে এবার গুণ দিলে কত হয়? এই যে 144। এই হচ্ছে প্রশ্নের সমাধান। যে লসাগু যা পাইলেন তাদের মধ্যে জোড়ায় জোড়ায় কারা আছে? তারা তো অলরেডি আছেই। যারা জোড়ায় থাকবে না তাদেরকে জোড়া বানাই নিতে হবে। এখানে জোড়ায় ছিল না কে? এর জন্য কি করছি? 3 নিয়ে আসছি। তার মানে লসাগু যা ছিল তার সাথে এক্সট্রা একটা 3 যেহেতু গুণ হয়েছে, তাহলে ওদেরকে এবার গুণ করে যা আসবে সেটা হচ্ছে অ্যান্সার। আর আপনি আবার যদি চিন্তা করেন 1600 অ্যান্সার কেন হইল না? বর্গাকার সংখ্যা তো 16। তবে বর্গাকার হইলেই তো হবে না, হবে? বর্গাকার হইলেই হবে না, এই সংখ্যাগুলো লসাগু হইতে হবে। কেন? কারণ কমপক্ষে লসাগু ক্ষুদ্রতম হইতে হবে। কথা বুঝতে পারছি? তুলছেন? তুলে নেবেন, ঠিক আছে, তাতেও হবে। চলেন তাহলে আমরা পরবর্তী প্রশ্নে আগাই। না এটা আপনারা করেন দেখি। হুম 900 আসে। হুম হয়েছে না? কত আসতেছে? 900 আসতেছে। হ্যাঁ হ্যাঁ, সিঙ্গেল যে থাকবে ওরা জোড়া বানাই দিতে হবে, সোজা কথা। আর জোড়া বানানোর পরে আপনি এক্সট্রা যতগুলো আনলেন ওইগুলোকে লসাগুর সাথে আবার কি করতে হবে? গুণ দিতে হবে। এক্সট্রা কি কি আনছেন আপনি বলেন? 5 আনছেন। আর আগের ছিল কত লসাগু? 180। এই 5-এর সাথে লসাগুটারে গুণ করলে গিয়ে কত হয়েছে? 900। ঠিক আছে? এমন হইতে পারে যে এক্সট্রা আপনার 2টা সংখ্যা আনতে হয়েছে। যেমন মনে করেন আমি যদি বলি 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 5, ধরেন একটা সংখ্যা লসাগু করলেন এরকম আসলো, তার মানে 2 তো জোড়ায় জোড়ায় আছে, জোড়ায় জোড়ায় নাই কে?
তাহলে এখানে দেখেন, এখানে আমরা পাবো কত, 3 5 15, 15 দুগুণ 30, 3 গুণ 60, 60 দুগুণ 120, 120 দুগুণে 240 লসাগু। এখন বর্গাকার যদি সাজাইতে হয় তাহলে এখানে জোড়ায় জোড়ায় নাই কে, তাহলে আমাকে এক্সট্রা 3ও আনতে হচ্ছে, 5ও আনতে হচ্ছে। তার মানে আমি এখানে এক্সট্রা আনতেছি কত, 15। তার মানে আমার 240 এর সাথে কি করতে হবে, 15 গুণ দিলে যে মানটা আসবে সেটাই হচ্ছে গিয়ে বর্গ সংখ্যা। কথা ক্লিয়ার? মানে এরকম না যে একটা সংখ্যায় জোড়া নাই দেখে একটা, এমন হইতে পারে কোন প্রশ্নে একাধিকও হইতে পারে যে জোড়াই নাই, তখন একাধিক গুলো জোড়ায় মিলাইতে হবে। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে আগে, হ্যাঁ, বর্গাকার থাকলে জোড়া জোড়া বানাইতে হবে। আর যদি বর্গাকার শব্দটা না থাকতো তাহলে অ্যান্সার কিন্তু ওই যে 180 হয়ে যেত, লসাগুটাই অ্যান্সার হয়ে যেত। হ্যাঁ, একটি বাক্সে 260টি কলম আছে, নির্দিষ্ট সংখ্যার সাথে অন্য সংখ্যা যোগ করা। একটি বাক্সে 260টি কলম আছে, এর সাথে আরো কমপক্ষে কতগুলো কলম যোগ করলে সেগুলো 3, 4 অথবা 6 জন ছাত্রের মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া যাবে। এই কোশ্চেন পড়ার পরে আপনি একটা জায়গায় কনফার্ম হইতে পারছেন যে যেই পরিমাণ কলম বলা আছে ওই পরিমাণ কলম সমানভাবে ভাগ করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল না। কেন? কারণ যথেষ্ট ছিল না এইভাবে বুঝলাম, আরো কতগুলো কলম যোগ করলে পরে, তাহলে যে পরিমাণ আছে যে 260টা, এটা কি সমানভাবে ভাগ করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল না। আচ্ছা, এখন যেহেতু এখানে প্রশ্নে বসে হচ্ছে গিয়ে আরো কমপক্ষে, কমপক্ষে বলার কারণে কি করতে হবে, লসাগু করতে হবে। কাদের লসাগু করব, 3, 4 আর হচ্ছে গিয়ে 6 এর যদি আমি লসাগু করি তাহলে পাবো হচ্ছে কত, 12, তাই না? 12 হচ্ছে সেই সংখ্যা যে 3 দ্বারাও ভাগ যাবে, 4 দ্বারাও ভাগ যাবে, 6 দ্বারাও ভাগ যাবে। এবার এই 12 দ্বারা 260 কে যদি আমি ভাগ করি, তো খেয়াল করেন 12 দুগুণ হচ্ছে গিয়ে 24, থাকতেছে 2 আর এই 0 নামায় আসি, 12 1 কে 12, ভাগশেষ কত, 8। আমি 21 জন ছাত্রকে 12টা করে কলম দিলাম, দেওয়ার পরে আমার কাছে এখন কি আছে, মানে আমি 21 জনকে মনে করেন 1 2 করে দিতে 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 21 জনকে দিছি। 22 নাম্বার ছাত্রের সামনে যখন আমি আসছি তখন আমার কাছে কলম আর কয়টা, এখন ওরে যদি সমানভাবে ভাগ করে দিতে চাই তাহলে তাকেও কয়টা দিতে হবে, 12টা দিতে হবে। মানে ওরা যদি আমি বলি না বাবা তুই 8টা নেই, তাহলে ও কি বলবে, আমার তো সবাই 12টা দিলেন, আমার তো 12টা দিলেন না, তাহলে তো সমান হইলো না। হ্যাঁ, তাহলে ওকে যদি আমি সমানভাবে দিতে চাই তাহলে আমার আরো কয়টা কলম লাগবে, 4টা। তাহলে এই যে বলতেছে প্রশ্নে আপনার কাছে এর সাথে আরো কমপক্ষে কতগুলো কলম যোগ করলে, তার মানে আমাকে আরো কয়টা কলম যোগ করতে হবে। এখন এই 4 আমি কিভাবে পাইলাম, এই যে 12 ভাজক আর এই যে ভাগশেষ হচ্ছে কত, 8, এই দুইটার পার্থক্য হচ্ছে কত, 4, এইখান থেকে পেলাম 4টি, তার মানে আমাকে আরো কয়টি কলম যোগ করতে হবে, 4টি কলম। এই হচ্ছে অ্যান্সার, 4টি। তাহলে আমার কাজটা কি, ও কাজটা হচ্ছে যেহেতু কমপক্ষে বলা আছে তাই আমি ভাজকগুলোর কি করলাম, লসাগু করলাম। লসাগু করে একটা কমন ভাজক নিয়ে আসলাম, কারণ আমাকে এখানে একাধিক ছাত্রের কথা বলছে, হয় 3 জন, না হয় 4 জন, না হয় 6 জন ছাত্রের মধ্যে কি করতে হবে, সমানভাবে ভাগ করতে হবে। তাহলে আমি এখানে 12 আনলাম লসাগু, এই লসাগু দ্বারা আমি ওই যেই পরিমাণ কলমের কথা বলা ছিল তাকে ভাগ করে আগে দেখলাম যে আমি কতজনের মধ্যে ভাগ করতে পারছি, এবং ভাগ করার পরে আমার কাছে এখনো কতগুলো কলম অবশিষ্ট আছে। তো ওইটার উপর আপনি কি করতে পারবেন, ডিপেন্ড করে বের করতে পারবেন যে সমান ভাগে ভাগ করার জন্য আরো কতগুলো কলম লাগবে। আপনি দিচ্ছিলেন 12টা করে, কিন্তু 22 নাম্বার ছাত্রের কাছে গিয়ে দেখলেন আপনার হাতে আর কলম আছে 8টা, তাহলে তার সমানভাবে দেওয়া হবে না। তাহলে 12টা করে যদি দিতে চাই, আমার হাতে যদি 8টা থাকে তাহলে আমার আরো এক্সট্রা কয়টা লাগবে, 4টা। তাহলে এই যে 12টা থেকে আমি এই 8টা বাদ দিলাম, অ্যান্সার পেয়ে গেলাম 4টা, যে আমাকে আরো 4টা কলম এই 260টার সাথে কি করতে হবে, যোগ করতে হবে। ক্লিয়ার? লেখেন অনলাইন ক্লিয়ার কিনা কমেন্ট করবো। চলুন পরবর্তী প্রশ্নের দিকে যাওয়া যাক। ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যার সাথে অনুসংখ্যা যোগ বা বিয়োগ করা। আগের কোশ্চেনের মতোই কোশ্চেন, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি হবে বলেন? হ্যাঁ, 1 দিয়ে 2টা শূন্য। হ্যাঁ, বৃহত্তম বললে কি হতো,
9 হইতো, 3টা 9 হইতো। তো 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে কত যোগ করলে যেই যোগফলটা আসবে সেই যোগফলটা 5 ও 7 দ্বারা কি হবে? নিঃশেষে বিভাজ্য। এখন একাধিক সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্যের কথা বলছি, আমি তার আলাদা আলাদা করে ভাগ করার মতো সময় আমার হাতে নাই। আমি এর জন্য কি করব? প্রথমত 5 ও 7 এদের লসাগু নির্ণয় করব। 5 আর 7 লসাগু করলে আমি সরাসরি পাবো কত? পাবো 35। 35 হচ্ছে সেই সংখ্যা যে প্রশ্ন তোলার জন্য, মাফ চাই, প্রশ্ন তোলার জন্য কোনো সময় আমি আপনাকে দিতে পারবো না, সমাধানের জন্য সময়টা নিতে পারেন, প্রশ্ন আপনি পরবর্তীতে রেকর্ড দেখে করবেন। আমি শুরুতেই আপনাদেরকে বলছি যে ভাই আপনি যদি আমাকে সময় দেন তাহলে আমি আপনাকে 2টা বেশি প্রশ্ন সমাধান দিতে পারবো। আর যদি বলেন যে না আমার বেশি প্রশ্ন দরকার নাই, প্রশ্ন দরকার আমার, সমাধান দরকার নাই, তাহলে আমার জন্যই ভালো, আমার খাটনিটা কম হইলো নাকি। হ্যাঁ, আপনি কোনটা চান ডিসাইড করেন। ডিসাইড করতে না পারলে 999-এ ফোন দিয়েও নিতে পারেন, সহযোগিতা নিতে পারেন। না, আমি একটু কমেন্ট কম পড়ি। আমি কমেন্ট কম পড়ি বলতে আমি উচ্চারণ করে কম পড়ি, আমি কমেন্ট দেখি, ঠিক আছে? যখন যেটা প্রয়োজন বোধ হয় আমি আপনাকে সেটা অ্যান্সার দিয়ে দিই। ওকে, দেখবেন যে আমি কমেন্ট না পড়লেও আপনার প্রয়োজনীয় অ্যান্সার আপনি পেয়ে যাবেন। এরকম জরুরি না যে আপনার কমেন্ট পড়েই আপনাকে আমার উত্তরটা দিতে হবে। 5 ও 7 আমি কি করলাম? একাধিক সংখ্যা দ্বারা তো আমার ভাগ করার সময় নেই, আমি এর জন্য কি করলাম? লসাগু বের করলাম। 5 আর 7 এর লসাগু কত পাইলাম? 35। 35 কে? সেই সংখ্যা যে 5 দ্বারাও ভাগ যায়, 7 দ্বারাও ভাগ যায়। তার মানে এখন 35 দ্বারা যেই সংখ্যাগুলো ভাগ যাবে সেই সংখ্যাগুলো 5 দ্বারাও যাবে, 7 দ্বারাও যাবে। যেমন ধরেন 35 দ্বারা ভাগ যায় এমন একটা সংখ্যা বলেন। 70। 70 35 দ্বারা ভাগ যায় না? আমি যে কথাটা মাত্র বলছি এই কথাটার ব্যাখ্যা বুঝেন। 5 ও 7 দ্বারা 35 ভাগ যায়, তার মানে 35 দ্বারা যারা ভাগ যাবে তারাও 5, 7 দ্বারা ভাগ যাবে। তো 70 যেহেতু 35 দ্বারা ভাগ যায়, তার মানে 70 নামক সংখ্যাটাও 5 দ্বারা 7 দ্বারা ভাগ যাওয়ার কথা। তাহলে 5 14-তে 70, 7 10-এ 70 মিলছে। আচ্ছা, এই কারণে আমরা একটা কমন সংখ্যা আছে, আলাদা আলাদা সংখ্যা দিয়ে ভাগ করব, এটা সময় লাগবে, বড় হবে, আমার দরকার নাই। আমি কি করলাম? এই কারণে একটা কমন সংখ্যা আনলাম, কে? 35। এবার 35 দ্বারা এই ক্ষুদ্রতম সংখ্যাটাকে আপনি ভাগ করেন। 35 দুগুণে 70, কত থাকতেছে? 30। ভাগ যাবে? কেন যাচ্ছে না? কারণ এইখানে 35-এর থেকে কম ভাগশেষ, মানে যে মানটা আসছে, বিয়োগফল যেটা আসছে সেটা 35-এর থেকেও কম। কত হইলে ভাগ যেত বলেন তো? আমি এখানে 30 না থেকে কত হইলে ভাগ যেত? এখানে 30 না থেকে যদি এখানে মনে করেন 35 থাকতো, তাইলে অন্তত কয়বার ভাগ যেত? যেত না। তার মানে এখানে কত কম আছে? এই 5 যে কম আছে কেমনে বুঝলেন? এই 35 থেকে, ওই যে আগে 12 থেকে 8 বাদ দিছিলাম, মনে আছে আগের প্রশ্নে? ওইরকম 35 থেকে আপনি কত বাদ দেন? 30 বাদ দেন, তাহলে আপনি পেয়ে যাবেন কত? 5। তার মানে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা ছিল কত? 100। এর সাথে আপনি কত যোগ করবেন? 5 যোগ করলে পাচ্ছেন কত? 105। এই 105 নামক সংখ্যা 5 দ্বারাও ভাগ যাবে, 7 দ্বারাও ভাগ যাবে। তার মানে অ্যান্সারটা হচ্ছে কি, এই 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে কত যোগ করতে হচ্ছে? আমাকে 5 যোগ করতে হচ্ছে। অ্যান্সার ক? এইটা তো এই যে ক্যাচ করে ফেলতে পারলেন আপনি, আপনার তাহলে এটা করার প্রয়োজন পড়তেছে না। এখন ওই যে যদি আমি 2 লাইনের সমাধান দিই তাহলে আবার অনেকে অনলাইনে বুঝতে পারবেন। আপনি যখন ক্যাচ করতে পারলেন যে হ্যাঁ লজিক ঠিক আছে, 5ই আসতেছে, 100 আর 105-এর মধ্যে ডিফারেন্স কত? 5। লজিক ঠিক আছে যে 105 তো আমার এখানে 5, 7 দ্বারা ভাগ যাচ্ছে, অবশ্যই লজিক ঠিক আছে এবং অ্যান্সারও কারেক্ট আছে। হ্যাঁ, কিন্তু আমি যদি এটা সরাসরি বলি, এই ব্যাখ্যাটা না দেই, তাহলে অনেকে আবার কি সহজে এটা ধরে উঠতে পারবে না। তবে আপনার লজিক ঠিক আছে। ঠিক আছে, বুঝছি আমরা? অনলাইন ক্লিয়ার? চলুন আসেন এবার একটু আমরা গসগু সম্পর্কে আলোচনা করি। গসগু বলতে কি বোঝায়? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। একটা হচ্ছে গুণনীয়ক, একটা হচ্ছে গুণিতক, আর একটা হচ্ছে গিয়ে গুণনীয়ক। গুণিতক মানে কি বলছি?
আর গুণনীয়ক মানে কি বলেন তো? প্রদত্ত সংখ্যা যে সকল সংখ্যা দ্বারা ভাগ যায় সেটাই হচ্ছে ওই সংখ্যার গুণনীয়ক। যেমন ধরেন হচ্ছে গিয়ে 4 4 নামক সংখ্যাটা ভাগ যায় 1 দ্বারা, 2 দ্বারা, তার মানে এই যে এরা হচ্ছে 4-এর কি গুণনীয়ক। প্রদত্ত সংখ্যাটি যে সকল সংখ্যা দ্বারা ভাগ যাবে সেগুলোই হচ্ছে প্রদত্ত সংখ্যার গুণনীয়ক। বুঝতে পারছি? এবার প্রশ্ন, তাহলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে হচ্ছে গিয়ে যে গরিষ্ঠ বলতে হচ্ছে বড়, বৃহত্তম, কমন গুণনীয়ক আপনাকে খুঁজতে হবে। এটা আমি যদি আরেকটু ব্যাখ্যা আকারে বুঝাইতে চাই তাহলে ব্যাপারটা এরকম যে প্রদত্ত সংখ্যাগুলোর বৃহত্তম সাধারণ গুণনীয়ককে বোঝায়। প্রদত্ত সংখ্যাগুলোর বৃহত্তম সাধারণ গুণনীয়ককে বোঝায়। লিখছেন? আমরা এইভাবে করে লসাগুটা বুঝছিলাম না? আসেন এইভাবে করে আমরা এবার একটু গসাগুটাও বুঝে নিই। যেমন আমরা বলছিলাম তখন 12 আর 16 এর লসাগু, এবার 12 ও 16 এর গসাগুটা আপনি দেখেন। 12 এর 16 এর গসাগু নির্ণয় করতে যদি বলে তাহলে গুণনীয়ক মানে হচ্ছে আমাকে খুঁজতে হবে যে 12 নামক সংখ্যাটা কি কি দ্বারা ভাগ যায়। তাহলে 12 ভাগ যাবে 1, 2, 3, 4, 6, 12। আবার 16 সংখ্যাটা ভাগ যাবে হচ্ছে 1, 2, 4, 8, 16। এই সংখ্যাটা কি কি সংখ্যা দ্বারা ভাগ যায়, ঠিক আছে, কি কি সংখ্যা দ্বারা ভাগ যায়, অথবা যে সকল সংখ্যাগুলোকে গুণ করলে প্রদত্ত সংখ্যা পাওয়া যায়। যেমন দেখেন 12-র সাথে যদি আমি 1 গুণ করি তাহলে কত পাবো? 6-এর সাথে 2 গুণ করলে, 3-এর সাথে 4 গুণ করলে। বুঝতে পারছেন? এবার দেখেন 12 আর 16-র যে গুণনীয়ক গুলো আপনি পাইলেন এর মধ্যে কমন আছে কেউ? কমন আছে। কে কে কমন আছে দেখেন? 1, 2, 4। আমরা বলছি যে বৃহত্তম, এই 3টা কমনের মধ্যে বৃহত্তম কে? তার মানে এই 12 আর 16 এর লসাগু হচ্ছে কে? বৃহত্তম সাধারণ গুণনীয়ক। সাধারণ বলতে কমন, তার মানে সবচেয়ে বড় কমন গুণনীয়কটা আমাকে বের করতে হবে। সবচেয়ে বড় কমন গুণনীয়কটা এখানে কে? 4। তার মানে 12 এবং 16 এর গসাগু হচ্ছে কি? 4। আমরা গসাগু কিভাবে নির্ণয় করি? আমরা গসাগু নির্ণয় করি এভাবে, 12 দ্বারা 16কে ভাগ করি প্রথমে, 12 1 12, থাকতেছে কত? 4। এবার এই 4 দ্বারা আমি এই 12কে ভাগ করি, 3 4 12। সর্বশেষ যে ভাজকটা থাকে সেটাই হচ্ছে গিয়ে কি হয়? গসাগু হয়। এই নিয়মিতই করি। এর বাদে আপনি আরেকটা কাজ করতে পারেন। 12 আর 16 এর গসাগু নির্ণয় করার জন্য আপনি ওই যে আমরা যে গসাগু নির্ণয় করার জন্য আমরা যে লসাগুর নিয়মটা ফলো করি, ভাগের যে নিয়মটা ফলো করি, এইটাকেই আপনি গসাগুর ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারেন চাইলে। কিভাবে সেটা? লসাগুতে কি করি? ভাগ গেলেও করি, না গেলেও করি। 2 3 4 আছে, লসাগু নির্ণয় করার জন্য কি করি? 2 আর 4 তো ভাগ যাবে, 3 কি ভাগ যাবে? 2 আছে, 3 আছে, 4 আছে, তাহলে আমি প্রথমে কি দ্বারা ভাগ করি? 2 দ্বারা ভাগ করি। এই যে 2 3 4, প্রথমে এটাতে যদি লসাগু করেন কত দ্বারা ভাগ দিবেন? 2 দ্বারা ভাগ দিবেন না? 3 কি 2 দ্বারা ভাগ যাবে? তাও ভাগ দিচ্ছেন না লসাগুর জন্য। গসাগুতে এই কাজ করা যাবে না। এই নিয়মে লসাগুর মতো করে যদি গসাগুটা নির্ণয় করতে চান তাহলে আপনাকে সবগুলো সংখ্যা ভাগ যাবে এমন একটা সংখ্যা চিন্তা করতে হবে। বলেন তো 12 এবং 16 দুইটা সংখ্যাই ভাগ যায় এমন একটা কমন সংখ্যা কি হইতে পারে? 2 4 4 হইতে পারে। 3 4 12, 4 4 16। 3 এবং 4 ভাগ যায় এমন একটা কমন সংখ্যা বলেন আমাকে। আছে? আছে। কে? 1। দেওয়া লেখা আর না লেখা, তাহলে এই যে এইখানে এরা বাতিল হয়ে যাবে। লসাগুর ক্ষেত্রে আপনি কি করেন? 2 দ্বারা ভাগ করেন। এখন ভাগ তো আর যাবে না, 3 আর 2 চলে আসছে। আপনি কি এগুলোকে বাতিল করেন? এগুলো সবগুলিরে গুণ করেন না?
কিন্তু গসাগুর ক্ষেত্রে এদেরকে বাতিল করে দিতে হবে। ভাগ গেছে কয়টা দ্বারা? কমন কোন সংখ্যা দ্বারা ভাগ গেছে? এটাই অ্যান্সার। এই গসাগু 4। হ্যাঁ হ্যাঁ, 2 দুগুণ 4 হবে, বাদ দিলাম, 2 দুগুণ 4 হলো। কথা বুঝতে পারছি? এই গসাগুর যে নিয়ম নরমালি আমরা জানি সেটা দিয়েও করতে পারলেন, আবার এটা দিয়েও করতে পারলেন। এগুলো হচ্ছে গিয়ে প্র্যাকটিস। যত বেশি প্র্যাকটিস করবেন তত ভালো পারবেন। তাহলে আমরা কি গসাগুটা বুঝতে পারছি? আসেন আমরা একটু কোশ্চেনে আগাবো। গসাগু কখন নির্ণয় করতে হয় বলেন তো? গসাগু তখনই নির্ণয় করতে হবে যখন আপনি দেখবেন প্রশ্নের মধ্যে, গসাগু নির্ণয় করবেন যদি প্রশ্নের মধ্যে দেখেন গরিষ্ঠ, এগুলো লিখে নেন, গরিষ্ঠ, বৃহত্তম, বড়, সর্বোচ্চ, সর্বাধিক। সর্বাধিক বলতেও তো বেশি বোঝায় না? হ্যাঁ, বড়, বেশিও লিখতে পারেন। হ্যাঁ, সর্বাধিক, বেশি। গরিষ্ঠ, বৃহত্তম, বড়, সর্বোচ্চ, সর্বাধিক, বেশি, এই জাতীয় শব্দগুলো যদি আপনি পান তাহলে আপনি কি নির্ণয় করবেন? গসাগু নির্ণয় করবেন। হ্যাঁ, এই কোশ্চেনের ক্ষেত্রে আবার কি আমরা লসাগুর জন্য একটা টেকনিক শিখছিলাম যে প্রশ্নের মান ছোট, উত্তরের মান বড়। কিন্তু যদি দেখেন এই শব্দগুলোর কোনোটাই নাই লেখা প্রশ্নে, তখন আপনি ওই যে ওই নোট উল্টাটা ইউজ করবেন, যে প্রশ্নের মান এখানে কি হবে? প্রশ্নের মান হবে হচ্ছে গিয়ে বড়, আর উত্তরের মান হবে হচ্ছে গিয়ে ছোট। উত্তরের মান যদি দেখেন ছোট, তাহলে আপনি এখানে গসাগু নির্ণয় করবেন। এটা হচ্ছে আমাদের সেকেন্ড টেকনিক। যদি আমি এইগুলোর মধ্যে কাউকে না পাই তখন এই টেকনিকটাকে খাটাবো। তাহলে আমাদের প্রথম যে প্রশ্ন দেওয়া হয়েছে, কতজন বালককে 125টি কমলা লেবু এবং 145টি কলা সমানভাবে ভাগ করে দেয়া যাবে? কারণ আমরা লসাগু করব বা গসাগু করব। যেহেতু দেখলাম এখানে প্রশ্নের মানগুলো বড়, মানে এই শব্দগুলো তো নাই, তো প্রশ্নের মান যেহেতু বড় আর উত্তরের মান ছোট, তাহলে গসাগু। আর গসাগু নির্ণয় করতে হবে কার কার? 125 আর হচ্ছে গিয়ে 145। তাহলে মোটামুটি এই দুইটা কমন সংখ্যা, এই দুটোর ভাগ যায় এমন একটা কমন সংখ্যা 5, যেহেতু দুইটারই শেষে 5 আছে। 5 25 125, 5 29 145। তাহলে 25 এবং 29 এই দুটোর সংখ্যা কোনো কমন সংখ্যা দ্বারা ভাগ যায় না, তাহলে এর এখান থেকে বাতিল হয়ে গেল। তাহলে 5 জন বালককে আমি সমানভাবে ভাগ করে দিতে পারি, তাহলে অ্যান্সার 5। এটা খুব কমন কোশ্চেন, অনেক জায়গায় পরীক্ষা আসছে। এবার আসি, যদি এমন হয় আমি ধরেন অপশনই উঠাই দিলাম, মানে দুইটা ছোট দিল দুইটা বড় দিল, এর থেকে আমি মনে করেন আরো ডেঞ্জারাস কাজ করলাম, অপশনই দিলাম না, তাই না? তাহলে এখন আপনি কিভাবে চিন্তা করবেন? আচ্ছা আমাকে বলেন, 125টি কমলা লেবু এবং 145টি কলা কখনোই কি এর থেকে বেশি ব্যক্তিকে ভাগ করে দেওয়া যাবে? তাহলে অবশ্যই ব্যক্তির সংখ্যা এই দুইটার থেকে কি আসবে? কম আসবে। তার মানে উত্তরটা আমার এই দুইটার থেকে কি ছোট, তাহলে উত্তরটা ছোট, প্রশ্নটা বড়। এভাবে চিন্তা করতে হবে আমাকে তখন। ওকে, চলেন পরবর্তী প্রশ্নে আসে। এটা করেন। এইখানে একটা সুন্দর শব্দ আপনাকে বলছে, সেটা কি জানেন? হ্যাঁ, কলা। মনে করেন 25টা, 12টা 12টা 24টা দুজনকে দিলেন, সমানভাবে ভাগ করে বলছে না এখানে? হ্যাঁ, মানে কতজন শিশুর মধ্যে কোনো সমানভাবে না বলে আপনাকে ফল না ভেঙে দিতে বলছে। এখন মনে করেন 25টা কলা আপনি যদি দুইজনরে দেন, তাও কিন্তু সমানভাবে ভাগ করতে পারবেন। কেমনে বলেন তো? 12.5 12.5, তাহলেও কি সমান হইল না? কিন্তু ওইরকম ভেঙে দেওয়া যাবে না। হ্যাঁ, ফলটা ভেঙে দেওয়া যাবে না। কত আসে? এটাও 5ই আসবে। হুম,
হ্যাঁ ওটা ইসে না, মানে আপনার এই এটা তো ইসে লাইভ যাচ্ছে, এর জন্য একটু দেরি হচ্ছে। হুম হুম হুম। রেডিওতে ফ্রিকোয়েন্সিতে আবার আগে পাওয়া যায়, একবারে ইয়ের সাথে সাথে পাওয়া যায়, স্টেডিয়ামের সাথে। চলেন পরবর্তী প্রশ্ন, হয়েছে না? 5 আসছে না? কি হলো? একটি 120 ফুট দৈর্ঘ্য ও 70 ফুট প্রস্থ বিশিষ্ট এই আয়তাকার ঘরের মেঝেকে বর্গাকার টাইলস দিয়ে সম্পূর্ণ ঢেকে দিতে হবে। সর্বোচ্চ সাইজের বর্গাকার টাইলসের বাহুর দৈর্ঘ্য কত হবে? এইখানে দৈর্ঘ্য প্রস্থ আয়তাকার ঘর দেখেই তো মনে করে অনেকে জ্বর উঠে যাবে, হ্যাঁ, যে কোত্থেকে কই যাব। কিন্তু কোশ্চেনের মূল জায়গাটা খেয়াল করেন, যে এই সবগুলো লাইন পড়ার পরে আপনার ফোকাস জায়গাটা হচ্ছে কি এখানে। তো সর্বোচ্চ থাকলে কি করতে হয়? গসাগু করতে হয়। তাহলে আপনি 120 আর 70 এই দুইটা সংখ্যার গসাগু নির্ণয় করেন। তাহলে এখান থেকে ভাগ করতে পারেন আপনি সরাসরি কি দ্বারা? 10 দ্বারা। 10 দ্বারা ভাগ করলে হচ্ছে গিয়ে 12, আর হচ্ছে গিয়ে কি 12 10 120, 7 10 70। 12 আর 7 কোন সংখ্যা দ্বারা ভাগ যাবে? এই যে বাতিল হয়ে গেল। 10 হচ্ছে গিয়ে আমাদের তাহলে এই যে সর্বোচ্চ টাইলস হচ্ছে গিয়ে বাহুর দৈর্ঘ্য 10 ফুট হতে পারে। শেষ। ঠিক আছে? অনলাইন ক্লিয়ার কি? হ্যাঁ হ্যাঁ, মানে আবার ওই যে বর্গাকার বলতে হচ্ছে এখানে আবার ওই যে 4 বাহু সমান, যেটা ওইটা অনেকে তো স্কোয়ার মনে করতে পারে নাকি। আচ্ছা না, এটা 4 বাহু সমান যেটা, ওইটা বুঝেছি। হ্যাঁ, কোন বিক্রেতাকে 3.25 টাকা, 4.75 টাকা ও 11.50 টাকা একই ধরনের মুদ্রা দ্বারা পরিশোধ করতে হলে সবচেয়ে বড় কত পয়সার মুদ্রার প্রয়োজন? এই প্রশ্ন অনেকেই মানে যারা একটু দুর্বল, কম বুঝে, তারা অনেকেই ছেড়ে দিবে, প্যারাই নিতে যাবে না দশমিক নাকি। হ্যাঁ, আমাকে এখানে পয়সার মুদ্রা প্রয়োজন বলছে, তা আমি 3 টাকা 25 পয়সার পয়সায় আনি, তাহলে 325 হয়ে যাবে। 325, 475, 1150 ভাগ করতে হবে। সবচেয়ে কি বলা হয়েছে? বড় বলা হয়েছে। বড় বললে করতে হবে কি? গসাগু। সরাসরি সুন্দর কথা বলছে, 5 দিয়ে তো আমি করতেই পারবো, সরাসরি 25 দ্বারাও ভাগ করতে পারি চাইলে। হ্যাঁ, 25 1 25 থাকতেছে হচ্ছে কত? 7। তাহলে 3 25 কত? 75। 25 1 25, 32 থেকে 25 চলে গেলে থাকে 7। 7 আর 5 মিলে 75। 5 15, সরি 3 25 কত? 75। 25 1 25, 47 থেকে 25 চলে গেলে এখানে থাকতেছে হচ্ছে গিয়ে 12, 23 থাকতেছে। হ্যাঁ 23, 25 চলে 22 থাকতেছে। 22 আর এগুলোকে 5 মিলে 225। তাহলে 225 যেহেতু, তাহলে এখানে হচ্ছে গিয়ে 9 9 25 হচ্ছে গিয়ে 225। এবার এইখানে আসি, 4 25 কত হয়? 100। 4 25 100, তার মানে 115 থেকে যদি 100 চলে যায় তাহলে থাকে হচ্ছে গিয়ে 15। 15 আর 0 মিলে 150। 6 15 হচ্ছে গিয়ে 6 25 হচ্ছে গিয়ে 150। ঠিক আছে তো? 100 চলে গেলে থাকতেছে হচ্ছে কত? 15। হ্যাঁ 150 না, তাহলে 6 25 150। এবার দেখেন আর কোনো ভাগ যাবে? ওই যে মৌলিক সংখ্যা চলে আসছে, ভাগ যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। তাহলে এখন সরাসরি অ্যান্সারটা হচ্ছে কি, যে আমাকে পরিশোধ করতে হলে সবচেয়ে বড় কত পয়সার মুদ্রা নিতে পারবো? আমি 25 পয়সার মুদ্রা নিতে পারবো। শেষ অ্যান্সার। তাইলে আপনি এখানে ওই যে ইয়ে করবেন, কি বলে এটাকে, এরকম করে বের করে টাকায় কনভার্ট করে নেবেন। মানে 325 করে আপনি বের করেন, 325 করে আপনি বের করেন, তাহলে বের করার পরে আপনি এখান থেকে টাকায় কনভার্ট করে নেবেন। সোজা কথা 100 দ্বারা ভাগ করে নিলেন আর কি। 100 দ্বারা ভাগ করলে টাকায় চলে আসবে আবার। ওকে, এইগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, গসাগুর ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে এগুলো।
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 102 এবং 186 কে ভাগ করলে প্রত্যেকবার 6 অবশিষ্ট থাকে? আচ্ছা, আমরা কি করছিলাম লসাগুতে? অবশিষ্ট, কমন অবশিষ্ট থাকলে কি করছিলাম? যোগ করছিলাম। আর একাধিক ভিন্ন ভিন্ন ভাগশেষ যেটা ছিল সেটা কি করছিলাম? ভাজক থেকে বিয়োগ করছিলাম। ওই নিয়ম এখানে ফলো করতে যায় না, ওটা লসাগু ছিল। আর এটা কি? লসাগু। কোন বৃহত্তম সংখ্যা? এই গসাগু আমি শুরুতে বলছিলাম যে গসাগু মানে হচ্ছে ভাজক নির্ণয় করতে হয়, মানে এমন একটা সংখ্যা আপনাকে নির্ণয় করতে হবে যেই সংখ্যা দ্বারা 102 কে ভাগ করলেও ভাগশেষ 6 আসবে। আবার এমন একটা সংখ্যা নির্ণয় করতে হবে যেটা দ্বারা আপনি 186 কে ভাগ করলেও ভাগশেষ কত আসবে। তার মানে এইখানে আপনাকে নির্ণয় করতে বলা হচ্ছে কি? ভাজক। বুঝতে পারছেন? এই ভাজকটা নির্ণয় করার জন্য আপনাকে যেটা করতে হবে, আমি যদি এই ভাগশেষটা এইখানে না রাখি, এই যে এইখানে ভাজ্যের মধ্যে যদি ভাগশেষ না রাখি, মনে করেন আমি যদি আপনাকে বলি ভাই 12 কে 5 দ্বারা ভাগ করেন, হ্যাঁ, তাহলে আপনি বলবেন কি যে 12 কে তো 5 দ্বারা সরাসরি নিঃশেষে বিভাজ্য হয় না, ভাগশেষ থাকে কত? 2। তার আমি যদি বলি যে আচ্ছা তাহলে কোন সংখ্যাকে আপনি 5 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে, ভাগশেষ থাকবে না, তাহলে আপনি কি করতে পারেন? সরাসরি এই যে ভাগশেষ আসছে 2, এইটাকে আগে এই 12 থেকে কি করতে পারেন? সরাই নিতে পারেন। সরাই নিলে থাকতেছে কত? 10। এই 10 কে এবার যদি আপনি 5 দ্বারা ভাগ করেন তাহলে কোনো কি থাকতেছে না? ভাগশেষ থাকতেছে না। তার মানে আমি যদি নিঃশেষে বিভাজ্য খুঁজতে চাই তাহলে এই যে ভাগশেষ যে জিনিসটা থাকতেছে এটাকে আগেই কি করে দিতে হবে? বিয়োগ করতে হবে। কার থেকে? ভাজ্য থেকে। কার থেকে? ভাজ্য থেকে। তবে এখানে ভাজ্য বলছে দুইটা, একটা হচ্ছে কি 102, আরেকটা হচ্ছে কি 186। তাহলে আমি যে কাজটা করব, প্রথমে যে কাজটা করব, 102 থেকে এই 6 বাদ দিয়ে দিব, 186 থেকেও এই 6 বাদ দিয়ে দিব। বাদ দিয়ে দিলে এখানে কি থাকতেছে? 96, আর এখানে কি 180। এখন যেহেতু বৃহত্তম বলছে, তো বৃহত্তম সংখ্যা বললে কি করতে হয়? বৃহত্তম বললে গসাগু করতে হয়। তাহলে আমি কার কার গসাগু নির্ণয় করতে পারি? 96 আর হচ্ছে গিয়ে 180 এর গসাগু নির্ণয় করতে পারি। তাহলে এখান থেকে আমি যদি কাট করি, কত দ্বারা কাট করতে পারবো? 12 দ্বারা কাট করা যেতে পারে। 8 12 কত হয় বলেন তো? 96। আর এখানে 15 12 হচ্ছে গিয়ে 180 হয়। 8 আর 15 কোন সংখ্যা দ্বারা ভাগ যাবে? যাবে? যাবে না। তাহলে বাতিল হয়ে গেল। তার মানে বৃহত্তম সংখ্যাটাকে 12। যে সংখ্যাটাকে 12, এই যে 102 এবং 186, এই সংখ্যাটাকে যদি কত দ্বারা ভাগ করি, আমি এদের যদি 12 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ কত থাকবে? প্রত্যেক ক্ষেত্রে ভাগশেষ 6 থাকবে। চলেন পরবর্তী প্রশ্নে আগাই আমরা। এটা একই কোশ্চেন, আপনারা করে নিয়েন। হ্যাঁ, এই যে 365 থেকে কত বাদ দিবেন? 5। আর 463 থেকে বাদ দিবেন 7। বিয়োগ করার পর যে ভ্যালুগুলো পাবেন সেগুলোর গসাগু নির্ণয় করবেন, তাহলে অ্যান্সার চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, আসেন এতক্ষণ পর্যন্ত যা করছেন তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এগুলো, তবে ওইগুলোর থেকে সহজ। ওইগুলো থেকে সহজ কিন্তু বেশি গুরুত্বপূর্ণ, এইগুলি পরীক্ষায় বেশি আসে। আসেন আমরা এখানে যেটা প্রথমত লিখবো, খাতায় একটু আপনাদের লিখতে হবে। খাতায় লেখেন, একটা সূত্র লেখেন, দুইটি সংখ্যার গুণফল সমান সমান লসাগু গুণ গসাগু। এটা একটা সূত্র। এই সূত্র থেকে আপনি আরো 3টা সূত্র বের করতে পারবেন বা পাওয়া যাবে। এইটা আপনাকে মনে রাখতে হবে, দুইটা সংখ্যার গুণফল সমান সমান লসাগু ইন্টু গসাগু। আপনার কাছে যদি প্রশ্নে দুটি সংখ্যার গুণফল জানতে চাওয়া হয়
তাহলে অবশ্যই প্রশ্নের লসাগু এবং কি দিয়ে দিবে, গসাগু দিয়ে দিবে। প্রশ্ন কেমন হইতে পারে, আমার কাছে প্রশ্ন করা হবে যে দুটি সংখ্যার লসাগু আপনাকে বলা হইলো যে হচ্ছে গিয়ে 360, আর গসাগু বলা হইলো, ধরেন যে দুটি সংখ্যার লসাগু বলা হইলো হচ্ছে গিয়ে 360, আর হচ্ছে গিয়ে গসাগু বলা হইলো হচ্ছে গিয়ে ধরেন যে 2। কি জানতে চাইবে, গুণফল কত। আপনি কি করবেন, 360 গুণন কত, 2, 720। এটাই প্রশ্ন কিন্তু এক্স্যাক্টলি। যদি আপনি লসাগু জানতে চান গসাগু দ্বারা ভাগ করবেন, আর গসাগু জানতে চাইলে লসাগু দ্বারা। তাহলে একটা পাইলাম হচ্ছে এইরকম। গুণফল জানতে চাইলে আমি কি করব, প্রশ্নে লসাগু গসাগু দেওয়াই থাকবে, এই দুইটার আমি কি করে দিব, গুণ করে দিব। আচ্ছা, গেল একটা। এরপরে আপনার কাছে এই সূত্র থেকে আরো দুইটা সূত্র আমরা কি পেতে পারি। যদি ভাই আমার কাছে প্রশ্নে গসাগু জানতে চাই, তাহলে আমি কি করব, এই যে গুণফলকে এই যে লসাগু গুণাকারে আছে এই পাশে চলে আসলে কি হবে, ভাগ হয়ে যাবে, এই যে ভাগ করে দিতে পারি। তাহলে এই যে প্রশ্ন বলতেছে যে দুইটি সংখ্যার গুণফল 54 আর লসাগু হচ্ছে কত, 18। কি কি দেওয়া আছে, গুণফল দেওয়া আছে হচ্ছে কত, 54, লসাগু দেওয়া আছে কত, 18। এদেরকে আমি যদি ভাগ করি তাহলে আমি কি পেয়ে যাব, গসাগু। এই যে গসাগু কত, 3। তাহলে আমার এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে কি 3। এই সূত্র থেকে আমরা গসাগু যদি জানতে চাই, লসাগু কি অবস্থায় আছে, এই পাশে আসলে কি হবে, তাহলে গুণফল ডিভাইডেড যদি লসাগু দেন তাহলে কাকে পাবেন, গসাগু পাচ্ছেন। এবার প্রশ্ন দেখেন, গুণফল কত, লসাগু কত, কি জানতে চাইছে, গসাগুর সূত্র কি, গুণফলকে কি দ্বারা ভাগ করা, গুণফল কত 54 বসাইলেন, লসাগু পাইছেন 18 বসাইলেন, ভাগ করলেন, হয়ে গেল। সূত্র কি চেঞ্জ করতে হইলো না, ওই সূত্র থেকে আরেক সূত্র পাইলেন। আবার একইভাবে আপনি এখানে চাইলে লসাগু নির্ণয় করতে পারেন। লসাগু যদি জানতে চাই তাহলে আপনাকে যেটা করতে হবে, গুণফল রেখে দিলেন আর ভাগ করবেন কি দ্বারা, লসাগু জানতে চাচ্ছি তাহলে ভাগ করব কি দ্বারা, গসাগু দ্বারা। তাহলে প্রশ্নটা এখানে কি হইতে পারে, আমার কাছে প্রশ্নটা এমন হইতে পারে যে দুটি সংখ্যার গুণফল, ধরেন এরকম দুটি সংখ্যার গুণফল আপনাকে দেওয়া হইলো 480, দুটি সংখ্যার গুণফল 480, আর মনে করেন তাদের গসাগু দেওয়া হইলো হচ্ছে গিয়ে, মনে করেন 12। হ্যাঁ, আপনার কাছে কি জানতে চাইলো, লসাগু জানতে চাইলো, যে লসাগু কত। হ্যাঁ, তাহলে লসাগু কত, লসাগুটা জানতে চাইলে আপনি কি করবেন, গুণফল 480 এই বসাই দিলেন, আর আপনার কাছে গসাগু দেওয়া আছে 12, ভাগ করলেন, তাহলে 4 12 কত হয় 48, আর এই 0, তার মানে লসাগুটা হচ্ছে কত, 40। একদম সিম্পল জিনিস, এগুলো থেকে প্রশ্ন হয়, পারা যাবে। এবার আসেন পরবর্তী প্রশ্নে কি দেওয়া আছে আমরা একটু দেখি। আচ্ছা, এই যে একটু আগে আমরা দেখলাম কয়টা সংখ্যার গুণফল, দুইটা সংখ্যার যে গুণফল, এই দুইটা সংখ্যার গুণফল একত্রে না লিখে আমরা যদি একটু ভেঙে বলতে চাই, তাহলে কি দুইটা সংখ্যার গুণফল না লিখে আমি কি বলতে পারি, একটি সংখ্যা গুণ অপর সংখ্যা সমান লসাগু ইন্টু গসাগু। আমি কি এরকম করে বলতে পারি না, একটি সংখ্যা অপর সংখ্যা গুণ করলেই তো দুইটি সংখ্যার গুণফল পাওয়া যায় নাকি। একটু আজানটা শেষ হোক। হ্যাঁ,
এই যে কোনো কিছু না জেনে কমেন্ট করবেন না। আর আমরা মানে মেইন ব্রাঞ্চটা আমাদের এখানে হচ্ছে মিরপুরে, আর যেখানে আমাদের ব্রাঞ্চ এই জায়গাটা হচ্ছে গিয়ে মার্কেট। মার্কেটের ব্যক্তিদের সুবিধার কারণে জেনারেলি একটাই আজান হয়, এখানে হচ্ছে গিয়ে 15 মিনিট আগে, জামাতও 15 মিনিট আগে হয়। তো এখানে এইভাবে মানে বলা যাবে না যে আহলে হাদিস আর অন্য কোনো শাখার কথা বলা যাবে না যে এই কারণে এইভাবে আজান আগে হয়েছে, না এগুলো বলা যাবে না, বলবো না আমরা এগুলো। আচ্ছা, যেটা বলতেছিলাম যে দুটি সংখ্যার গুণফল এটা একত্রে না লিখে আমরা ভেঙে লিখতে পারি। একটি সংখ্যা গুণ কি অপর সংখ্যা, একটি সংখ্যা আর অপর সংখ্যা গুণ করলেই কয়টা সংখ্যা হয়ে যায়? দুটো সংখ্যা। তাহলে জাস্ট চেঞ্জ হলো কি, দুটি সংখ্যার গুণফল না লিখে লিখলাম কি একটি সংখ্যা গুণ অপর সংখ্যা। আর দুটো সংখ্যার গুণফল কি ছিল? লসাগু ইনটু গসাগু, ওটা সেমই থাকলো। মূলত আপনার কাছে এখানে প্রশ্ন জানতে চাইবে কি অপর সংখ্যা। তো অপর সংখ্যা যদি জানতে চায়, একটি সংখ্যা গুণ আকারে আছে, ওই পাশে চলে গেলে হয়ে যাবে ভাগ। তাহলে লসাগু ইনটু গসাগু ডিভাইডেড বাই একটি সংখ্যা দিলেই আমি কার মান পেয়ে যাব? অপর সংখ্যা। তাহলে লসাগু আর গসাগু বলা ছিল, এখানে লসাগু ছিল 360, গসাগু বলা ছিল 2, আর একটি সংখ্যা বলা আছে হচ্ছে কি 36। ভাগ করে দিলাম, আমাদের অ্যান্সার চলে আসলো 20। এগুলো সহজ, কিন্তু দেখা যায় কি সহজ জিনিসগুলো আপনি মাথায় রাখতে পারেন না, প্র্যাকটিস কম থাকার। হ্যাঁ এটাও বলতে, হ্যাঁ এটাও বলা যেতে পারে, হ্যাঁ এটাও হইতে পারে, মানে এই দুইটা পাশ সমান হবে, এটাও বলতে পারেন। আমরা কি বুঝতে পারছি? ক্লিয়ার? হ্যাঁ আসে, এইটা গেল হচ্ছে দুটি সংখ্যার গুণফল, লসাগু গসাগু। আরো আছে আপনার কাছে অনুপাত আকারে প্রশ্ন দেয়া থাকে, হ্যাঁ এগুলো সহজ। আমি আপনাকে এইখান থেকে কি কি প্রশ্ন আসে সেটা একবারে বলে দিচ্ছি, দেখেন খেয়াল করেন। কি দেওয়া আছে? দুটি সংখ্যার অনুপাত, দুটি সংখ্যার অনুপাত, আর আপনার কাছে কি দেওয়া আছে? লসাগু। আচ্ছা, দুইটা সংখ্যার অনুপাত বলা আছে কত? 3, 4। আর কি বলছে? লসাগু কত বলছে? 180। এই দুইটা ইনফরমেশন দিয়ে, আমার কথা ভালোভাবে শুনবেন, অনুপাত এবং লসাগু এই দুইটা ইনফরমেশন দিয়ে আপনার কাছে প্রশ্ন কি কি জানতে চাইতে পারে। প্রথমত বড় সংখ্যা, দ্বিতীয়ত ছোট সংখ্যা, তৃতীয়ত লসাগু দিছে যেহেতু, তার মানে আপনার কাছে জানতে চাইবে গসাগু। এই প্রশ্ন দিয়ে আপনার কাছে তিনটা ইনফরমেশন জানতে চাওয়া হয়। একটা হচ্ছে গিয়ে বড় সংখ্যা, একটা হচ্ছে গিয়ে ছোট সংখ্যা, আর একটা হচ্ছে কি গসাগু। এবার আসেন, অনুপাত এবং লসাগু যদি দেয়া থাকে, বড় সংখ্যাটা যদি আপনার কাছে জানতে চাওয়া হয়, তাহলে আপনি লসাগু ভাগ করে দিবেন ছোট অনুপাত দ্বারা। লসাগুকে আপনি ভাগ করবেন ছোট অনুপাত দ্বারা, বা অনুপাতের ছোট যে রাশি থাকবে সেটা দ্বারা। ছোট রাশি দ্বারা লিখতে পারেন, অনুপাত লিখলে আবার পুরোটা বুঝবেন। হ্যাঁ, ছোট রাশি লেখেন। রাশি তো এখানে দুইটা, এই দুইটা মিলে তো একটা অনুপাত। হ্যাঁ, ছোট রাশিটা লেখেন। তাহলে ছোট রাশি এখানে কত? 180 ভাগ হচ্ছে ছোট রাশি হচ্ছে 3। তাহলে আপনি বড় সংখ্যাটা পাইলেন কত? 60 পাইলেন। ছোট সংখ্যা দিয়ে ভাগ করলে বড় মান পাওয়া যায়, আর বড় সংখ্যা দিয়ে ভাগ করলে, মনে করেন 10কে 2 দ্বারা ভাগ করলে কত আসবে? আর 10কে 5 দ্বারা ভাগ করলে 2। 10কে 5 দ্বারা ভাগ করলে 2, আর 2 দ্বারা ভাগ করলে 5। বড় মান কি দিয়ে আসলো? ছোটটা দিয়ে ভাগ করাতে আসলো। তাহলে বড় সংখ্যা বের করার জন্য আপনি কি করবেন? লসাগুকে ভাগ করবেন ছোট রাশি দ্বারা। তাহলে ছোট সংখ্যা বের করার জন্য কি করবেন? হ্যাঁ, লসাগুকে আপনি ভাগ করবেন বড় রাশি দ্বারা। তাহলে এখানে 180 ভাগ কত? 4। তাহলে 4 4 16, 4 5 20, কত আসলো? 45। তাহলে সংখ্যা দুইটা পেয়ে গেলাম আমি, বড় সংখ্যাটা 60, ছোট সংখ্যাটা 45। আর আমার কি বের করতে বলতে পারে? গসাগু। গসাগু বের করতে বললে আপনি যেটা করবেন যে লসাগু
ভাগ অনুপাতগুলোর গুণফল। লসাগুকে আপনি অনুপাতগুলোর গুণফল দ্বারা ভাগ করবেন। তো ভাই লসাগু হচ্ছে এখানে কত? 180। অনুপাতগুলোর গুণফল যদি বলি তাহলে 3 আর হচ্ছে গিয়ে কি 4, মানে 3 আর 4 গুণ করব আমরা। তাহলে আমরা 3 দ্বারা যদি 180 কে কাট করি তাহলে 60, 60 কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে পাচ্ছি কি 15। তাহলে এই যে দেখেন ইনফরমেশন, আপনার কাছে জানতে চাইছিল বড় সংখ্যা, বড় সংখ্যা কত পাইছেন? 60, এই যে অ্যান্সার 60। যদি আপনার কাছে ছোট সংখ্যা জানতে চাইতো তাহলে অ্যান্সার কি দেখাইতেন? আপনার কাছে যদি গসাগু জানতে চাইতো তাহলে অ্যান্সার দেখাইতেন কি 15। এই 3টা কোশ্চেন আপনার কাছে জানতে চাই। হ্যাঁ, অনুপাত দুইটা গুণ করেও যদি আপনি ভাগ করেন তাহলে হবে। অনুপাত দুইটা গুণ করলে আপনি পাবেন 12, 180 কে 12 দ্বারা ভাগ করলে 15 হবে, তাতেও হবে, সমস্যা নেই। হ্যাঁ, তাহলে অনুপাত থেকে প্রশ্ন আসলে আপনার কাছে অনুপাত কমন, লসাগু দেয়া থাকতে পারে, গসাগু দেয়া থাকতে পারে। এমন এখানে কি দেওয়া আছে? লসাগু। আবার এখানে লসাগু না বলে কি থাকতে পারে? গসাগু। তবে এখানে কমন যে জিনিসটা সেটা হচ্ছে কি অনুপাত। অনুপাত থাকবেই, অনুপাত থাকবেই। সেই সাথে কি থাকবে? হয় লসাগু দেয়া থাকবে, না হয় গসাগু দেয়া থাকবে। লসাগু দেয়া থাকলে জানতে চাইবে বড় সংখ্যা, ছোট সংখ্যা, আর কি গসাগু। লসাগু থাকুক, গসাগু দেয়া থাকুক, কমন কি কি থাকবে সেটা শুনেন। লসাগু থাকুক, গসাগু দেয়া থাকুক, কি দেয়া থাকবে? আর দুইটা জিনিস কমন থাকবে, বড় সংখ্যা, ছোট সংখ্যা। লসাগু থাকলেও জানতে চাইতে পারে, গসাগু থাকলেও জানতে চাইতে পারে। কিন্তু চেঞ্জেসটা হচ্ছে কি লসাগু থাকলে জানতে চাইবে কি, আর গসাগু থাকলে, বুঝতে পারছি? আচ্ছা, এটা লেখছেন আপনারা। পরবর্তী প্রশ্নটার দিকে একটু আসি। এখানে আবার দিছে কি অনুপাত আর কি গসাগু। এবার আসেন যে অনুপাত আর গসাগু থেকে কি জানতে চাই। অনুপাত আছে কত? 5 আর 6, আর গসাগু দিছে কত? 4। এইখান থেকে আপনার কাছে জানতে চাইবে হচ্ছে বড় সংখ্যা, তারপরে আপনার কাছে জানতে চাইবে হচ্ছে ছোট সংখ্যা, আর আপনার কাছে জানতে চাইবে হচ্ছে কি লসাগু। আমরা যখন লসাগু দেওয়া ছিল তখন সবগুলো কি করছি? ভাগ করছি। আর গসাগুতে সবগুলো আমরা গুণ করব। ভাগের ক্ষেত্রে বড় সংখ্যা নির্ণয় করার জন্য ছোট সংখ্যা দ্বারা ভাগ করছি, কিন্তু গুণের ক্ষেত্রে বড় সংখ্যা নির্ণয় করার জন্য বড় সংখ্যা দ্বারাই গুণ করতে হবে। যেমন আপনি মনে করেন 12-র সাথে 2 গুণ করা আর 12-র সাথে 3 গুণ করা, দুই ক্ষেত্রে কি মান একই আসবে? 12-র সাথে যত বড় সংখ্যা দ্বারা গুণ করব মান তত কি আসবে, আর যত ছোট সংখ্যা দ্বারা ভাগ করব গুণ করব মান তত কম আসবে। তাহলে গুণের ক্ষেত্রে বড় সংখ্যা বের করতে হলে বড়টা দিয়েই গুণ করতে হবে। যেমন বড় সংখ্যা বের করার জন্য আপনি এখানে গুণ দিবেন গসাগু ইনটু বড় রাশি। গসাগু হচ্ছে 4, বড় রাশি হচ্ছে এখানে কত? 6, পাইলেন কত? 24। ছোট সংখ্যা বের করার জন্য আপনি যেটা করবেন গসাগু ইনটু ছোট রাশি। গসাগু ইনটু ছোট রাশি, তাহলে ছোট রাশি হচ্ছে এখানে 5, তাহলে 4 ইনটু 5 আপনি পাইলেন কত? 20। লসাগু বের করার জন্য আপনি যেটা করবেন গসাগু গুণন অনুপাতগুলোর গুণফল, অনুপাতগুলোর গুণফল। তাহলে অনুপাতগুলোর গুণফল কত ভাই? যে গসাগু হচ্ছে 4, অনুপাতগুলো হচ্ছে 5 আর কত? 6। তাহলে 5 6 30, 30 আর 4 গুণ করলে আমরা পাবো কত? 120। তাহলে আমাদের কাছে যদি এই প্রশ্ন থেকে লসাগু জানতে চাইতো তাহলে অ্যান্সার হতো কত? 120। আমরা কি বুঝলাম? এই প্রশ্নগুলি একটু পরীক্ষায় বেশি আসে। আগের গুলো যেগুলো আমরা লসাগু গসাগু যে মানে টপিক ওয়াইজ যে প্রশ্ন সলভ করছি সেগুলো আসে না তা বলতেছি না, ওগুলো পরীক্ষা আসে, তবে এইগুলো একটু বেশি আসে পরীক্ষা।
তা আমরা সবগুলোই মোটামুটি বাসায় কি করব, প্র্যাকটিস, প্রতিদিন গণিত প্র্যাকটিস করব, প্রতিদিন আমরা গণিত প্র্যাকটিস করব। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এটা আমাদের আয়ত্তে থাকবে। হ্যাঁ, এসি মনে হয় দিয়ে দিয়েছে 20-এ না? এসি গুলো বন্ধ করে। আচ্ছা, কেমন লাগলো ক্লাসটা, কেমন লাগলো একটু বলেন তো সবাই আমাকে। কেমন লাগলো ক্লাসটা, কেমন লাগলো একটু কমেন্টে জানান। এই যে দুপুরবেলা আপনাদের টাইমটা নষ্ট করলো অনেকের, আসলে আমাদের আবার নামাজের টাইমও হয়ে গেল প্রায় প্রায় 1টা বাজে, এখন তো 1টা বাজে আমাদের। কেমন লাগলো ক্লাসটা একটু কমেন্টের মাধ্যমে সবাই জানিয়ে দেন, একটু সবাই একটু জানিয়ে দেন ক্লাসটা কেমন লাগলো। আলহামদুলিল্লাহ অনেক ভালো। পাপু ইসলাম থ্যাঙ্কস। আমাদের তুলিকা তুলি, জি স্যার অনেক ভালো। শুনেন, এরকম যদি আমরা শর্টকাট নিয়মে যদি করি, তাহলে যে কোনো পরীক্ষা বিসিএস থেকে শুরু করে যে কোনো পরীক্ষা আমরা, বা প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা আমরা শর্টকাটে সহজেই এই অঙ্কগুলো করতে পারবো। আর বিশেষ করে 10 থেকে 20তম গ্রেডের যে বিভিন্ন চাকরিগুলো হয়, এগুলো কিন্তু এগুলো একদম সরাসরি রিটেনেও আসে, অঙ্কগুলো রিটেনেও কিন্তু আসে। তো সেক্ষেত্রে আপনাদের টেনশন নেওয়ার কারণ নাই, 10 থেকে 20তম গ্রেডের রিটেনেও আপনার এটা কাজে লাগবে। তো স্যার তো ওই স্টাইলে কিন্তু আপনাকে করে দিয়েছে। তাহলে এই অঙ্কগুলা এভাবে যদি আমরা করি তাহলে অনেক ভালো হবে। ওকে, একটা জিনিস মাথায় রাখবেন যে বিসিএস অনেকে চিন্তা করতেছেন 51তম বিসিএস নিয়ে ভাবতেছেন। 51তম বিসিএস এ যারা দিবেন তাদেরকে বলি, 51তম বিসিএস আমাদের 51তম বিসিএস আমাদের অনলাইন কোর্স ফি চলতেছে খুবই কম রেটে। অনলাইন ফিটা চলতেছে মাত্র 4000 টাকা দিয়ে। আর এক্ষেত্রে এক সেট কিন্তু বিসিএস এর লেকচার শিট পাবেন। আর 51তম বিসিএস যদি আপনি অফলাইনে সরাসরি আমাদের ভর্তি হন, তাহলে আপনি এটা ভর্তি হতে পারবেন মাত্র 10,000 টাকায়। কত টাকায়? 10,000 টাকায় অফলাইনে। এখন এর সাথে লেকচার শিট, লাইব্রেরি সুবিধা সবকিছুই ফ্রি। হটলাইন নাম্বার 019015195010102003। ঠিক আছে, এছাড়া আপনারা এই যে নম্বরগুলো আছে, এই নম্বরগুলোতে কল দিবেন। এছাড়া অন্যান্য কোর্সে ভর্তির জন্য, স্যার আপনার ক্লাস কবে আছে, আর স্যারের ক্লাস কবে আছে, আবার স্যার ইমন স্যারের ক্লাস তো বরাবরই ভালো লাগে স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার, বলার ভাষা নেই স্যার, আলহামদুলিল্লাহ। ঝর্ণা পারবেন, থ্যাংক ইউ। এরকম যদি আপনারা করতে পারেন যে কোনো চাকরি পরীক্ষা আলহামদুলিল্লাহ অনেক ভালো করবেন। আর যাদের আর্থিক সমস্যা থাকবে তারা আমাদের হটলাইন নাম্বারে অবশ্যই কল দিয়ে আপনার আর্থিক সমস্যার কথা বলবেন। কারণ আপনারা যদি একটা চাকরি পান তাহলে আমাদেরও ভালো লাগে, আপনার পরিবারও ভালো লাগবে, আমরা বলতে পারবো যে না, আমাদের এক স্টুডেন্ট একটা চাকরি হয়েছে। ঠিক আছে। আর যারা অন্যান্য কোর্সে যারা ভর্তির জন্য আমাদের করতেছেন, বিসিএস ব্যতীত যদি নিবন্ধন কোর্সে যদি ভর্তির জন্য যারা মন স্থির করছেন যে স্যার নিবন্ধনে ভর্তি হব, নিবন্ধন কিন্তু সাবজেক্টিভে ভর্তি চলতেছে। নিবন্ধন সাবজেক্টিভে কিন্তু আমাদের ভর্তি চলতেছে সবগুলো সাবজেক্টিভে মাত্র 1650 টাকা। আর যদি নিবন্ধন জেনারেলে যদি ভর্তি হন, জেনারেল, তাহলে সেক্ষেত্রে আপনাকে ভর্তির কোর্স ফি রাখা হচ্ছে মাত্র 1250 টাকা। আর প্রত্যেকটা কোর্সের সাথেই কিন্তু আমাদের লেকচার শিটগুলো সব ফ্রি। হ্যাঁ, ইংলিশ ক্লাস হবে তো, আমাদের রাতুল স্যারের ক্লাস হইল তো, পরশুদিন হয়ে গেল, ইংলিশ ক্লাস হয়ে গেল, গত পরশুদিন হয়ে গেছে। প্রধান শিক্ষকের পরীক্ষা ঈদের পরে হবে, ঈদের আগে আর পরীক্ষা হবে না। প্রধান শিক্ষকের পরীক্ষা ঈদের পরে হবে, এর আগে আর হবে না। ওকে, তা যারা ভর্তির জন্য মন স্থির করছেন তারা আমাদের উপরে এই নম্বরে হটলাইনে আপনারা যোগাযোগ করবেন। ওকে, আল্লাহ হাফেজ। ওদের এক্সাম আছে, এই ফ্যানটা বন্ধ করো। তোমরা যখন এই এসিটা